বেশ, তো আজকের এই আলোচনা আমরা মূলত আহ, দুটো আহ, ভাগে ভাগ করতে চলেছি। প্রথম ভাগ হবে প্রাসঙ্গিক আলোচনা এবং দ্বিতীয় ভাগে আমরা বিষয় পড়ব। প্রথমত আজকে আহ, বলছি আমি, তোমরা শুনছো, এই তোমরা কারা, এই নিয়েই প্রথমত একটা কথা হতে পারে। সেটা হচ্ছে আহ, আমি এখন যাদেরকে অ্যাড্রেস করছি তারা সমাজের একেবারে ক্রিম, একেবারে সার, আহ, বলতে গেলে যে ছাত্রছাত্রীরা তারা, যারা একটা দীর্ঘ একাডেমিক জার্নি পার করে এসেছে, একেবারে সেই মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে এবং তারপরে গ্রাজুয়েশন, তারপরে মাস্টার্স, এতটা করে তারা এমএ তে 55%-এর বেশি, 55% বেশি নাম্বার অর্জন করেছে এবং তারপরে এখন নেট বা সেট এর জন্য তারা প্রিপারেশন নিতে এসেছে। এবং আহ, আহ, এবং এরা সকলেই, যারা এই মুহূর্তে তোমরা রয়েছে, সকলেই অত্যন্ত যোগ্য। আহ, মানে আহ, যদি আহ, বলা যায় যে আহ, এই মুহূর্তে তোমরাই শিক্ষকের পর্যায়েই রয়েছো। একটু অন্যরা মিউট করে নিলে ভালো হয়। সুতরাং যদি এখন এখন তাহলে আমরা যেমন সকলে বিভিন্ন স্টেপ পার করে এসেছি, যেমন গ্রাজুয়েশন পার পার করেছি, মাস্টার্স পার করেছি, এটা সেরকমই আরেকটা নেট সেট হচ্ছে, সেরকমই আরেকটা পরীক্ষা। তবে এখানে এটা একটু কম্পিটিটিভ, মানে এখানে অনেকে পরীক্ষা দেবে, তাদের মধ্যে যারা বেশি নম্বর পাবে তারাই একমাত্র এই পরীক্ষায় উত্তীর্ণ বলে ঘোষিত হবে। সুতরাং এখানে আমাদের পরিশ্রম আরো একটু বেশি করতে হয় এবং আমি বিশ্বাস করি যে যারা এতটা একাডেমিক জার্নি পার করে এসেছেন, বিশেষ করে গ্রাজুয়েশন মাস্টার্স, তারা নেট সেট পাস করবেন, তাদের নেট সেটে আটকাবে না। তাহলে একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে অনেকে তো দেখেছি যে নেট সেট দিচ্ছেন বছরের পর বছর, কিন্তু তাও তো তারা নেট সেট পাচ্ছেন না। তাহলে এটা কেন হচ্ছে? এটা কিন্তু আমি একেবারেই তাদেরকে দোষ দেব না, কারণ অনেকে আছে প্রচন্ড হার্ড ওয়ার্ক করছে, সকাল থেকে রাত্রি অব্দি পড়ছে, একটা বই মাথা থেকে পা অব্দি রিডিং দিয়ে দিচ্ছে, কিন্তু তথাপি তারা পাশ করতে পারছে না। তাহলে এমতাবস্থায় শুধু যে হার্ড ওয়ার্ক করে কোনো, হার্ড ওয়ার্ক অবশ্যই ভালো, বলা হয় সাকসেস ইজ 1% ট্যালেন্ট অ্যান্ড 99% হার্ড ওয়ার্ক। বুদ্ধি বিদ্যা 1% থাকলেই হবে, পরিশ্রম যদি ঠিকঠাক করা যায় তাহলে অবশ্যই সাফল্য আসবে, কিন্তু সেই সাফল্যটা যেন ঠিক পথে হয়। তো সেই ঠিক পথে সাফল্যের জন্য আমাদেরকে প্রথমে সিলেবাসটা ভালো করে দেখতে হবে আগে আগে কিরকম প্রশ্নপত্র ইত্যাদি এসেছিল, এবং সেই প্রশ্নপত্র ইত্যাদি দেখে কিরকম প্রশ্ন আসছে একটা ধারণা হয়ে যায়। তার ফলেই বোঝা যায় আমাকে কতটা গভীরে গিয়ে পড়াশোনা করতে হবে। তারপর শুধুমাত্র পড়াশুনো নয়, নিয়মিত আমি যে পড়াশোনাটা করছি আমি ঠিক পথে আছি কিনা বুঝবো কি করে? বোঝার উপায় হচ্ছে মক টেস্ট, বোঝার উপায় হচ্ছে যারা এ বিষয়ে জানেন তাদের সাথে আলোচনা করা। যদি এটা ঠিকঠাক হয় তাহলে আমরা ঠিক পথে আছি এটা বোঝা যাবে। সুতরাং আহ আমি বেশ কয়েকটা স্তর বলতে চাইছি। প্রথমত, যে মূল বিষয় সমূহ আছে সেগুলোকে অত্যন্ত মন দিয়ে পড়তে হবে, অর্থাৎ যে 10টি ইউনিট আমাদের আছে, প্রত্যেকটি ইউনিট আমাদের খুব যত্ন সহকারে পড়তে হবে। এবং শুধুমাত্র নোট পড়ে কিছু হবে না, এটুকু আমি আগে বলে দিচ্ছি। বই কিন্তু খুলতেই হবে, বই খুলতে হবে, বই দেখতে হবে। তবে হ্যাঁ, যেমন আমি আজকে সাংখ্যকারিকাটা পড়াবো, সেটা পড়ানোর পরে যদি তোমরা বই খোলো দেখবে বিষয়গুলো কত সহজ হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে জ্ঞান লাভের পর আমাদের যে আনন্দ হয়, সেই আনন্দের আগে কোনো কিছুই নেই। যদি এই নেট সেট তোমাদের মাথায় অত্যন্ত ব্যথা দিয়ে থাকে, তোমাদেরকে সামান্যতম আনন্দ দিচ্ছে না, এমনটা যদি হয়ে থাকে, তাহলে তোমরা খুব চাপে পড়াশুনো করছো, তোমরা সেই জানার আনন্দটা পাচ্ছ না। ফলে যেখানে জানার আনন্দটা পাওয়া যাবে, আহ সেখানে কি হবে, স্বাভাবিকভাবেই তোমার ওই বিষয়ে প্রবৃত্তি হবে। এই যে সবাই এত ফেসবুক হোয়াটসঅ্যাপ করে কেন? কারণ ওখানে তারা আনন্দ পায়। যখন
তোমরা এইরকম পড়াশোনার মাধ্যমে আনন্দ পেতে শুরু করবে, আরে এটা নতুন জিনিস শিখলাম, বাহ, এরকম ভাবে তো আগে কখনো ভাবিনি, আচ্ছা এই বিষয়টাকে এত গভীরেও চিন্তা করা যায়, আচ্ছা এখানে এরকম শর্ট কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা এই মক টেস্টটা তো দিলাম, এই দু একটা বিষয় তো অজানা ছিল, বাহ ভালো জানা হয়ে গেল, বেশ। এবং আশেপাশের বন্ধু বান্ধবদের থেকে তোমার ওই যে উৎকর্ষটা হচ্ছে সেটা অনুভব করতে পারবে। এই যে একটা আমরা আসলে সব সময় আমাদের নিজেদের সঙ্গে থাকি, তো ফলে আমরা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করতে খুব সিদ্ধহস্ত, কি করে হবে এরকম আমরা নিজেদেরকে বোঝাই। কিন্তু তোমরা সকলে হচ্ছে সমাজের প্রিম স্টুডেন্ট, এবং তোমরা যদি সামান্য একটু পরিশ্রম করো, নেট সেট তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। আমি অনেক ভালো ইন্টেলিজেন্ট ছেলে দেখেছি যারা নেট পাস করেনি, আবার অনেক মধ্য মেধার ছাত্রছাত্রী দেখেছি যারা খুব সুন্দর পড়াশোনা করে নেট পাস করে গেছে। তাহলে কি তাদের পড়াশোনাটা ঠিক পথে ছিল? তো এই ঠিক পথটাতে চলে আসা খুব জরুরি। তার জন্য বিভিন্ন জায়গায় যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনায় যোগ দেওয়া এবং নিয়মিত মক টেস্ট, এই মক টেস্ট দিতে দিতে আস্তে আস্তে অনেক সেলফ কনফিডেন্স চলে আসে, এবং তার ফলে আমরা সেই যে সাফল্যের শীর্ষ যেখানে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সেটা করতে পারবো। আর আরেকটা জিনিস আমি আমার শিক্ষক মশাইদের কাছ থেকে শিখেছিলাম, সেটা হচ্ছে সাকসেসের জন্য প্রথমত দরকার ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন খুব দরকার। মানে আপনাকে বা তোমাদের ঠিক করে নিতে হবে যে আমি নেটের জন্য দিনে এই সময়টা পড়তে বসবোই, একেবারে রিলিজিয়াসলি বসতে হবে। এবং তাতে কি হবে, তোমার নির্দিষ্ট একটা স্টাডি আওয়ার জরুরি, এবং এটা তোমাকে আর এরপরে আর কষ্ট করতে হবে না আশা করি, কারণ যখন আমরা পড়াশোনার মধ্যে আনন্দ পেয়ে যাব, তখন আমরা সেখানে ঠিক সময় দেব, আমরা যাকে যেখানে আমাদের ভালোবাসা আছে আমরা সেখানে সময় দিই। তো আমি উইশ করছি তোমাদের এই কোর্সের শুরুতে যে তোমরা সকলেই সফল হবে নেট এবং সেটে, যদি তোমরা সঠিক পদ্ধতিতে এগো। আমরা সেই পদ্ধতি এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের কাছে প্রস্তুত করার সংকল্প করেছে, যাতে সেই পথ তারা দেখাতে পারে। আমরাও সহায়তা করছি তাদের। যতজন ছাত্রছাত্রী সফল হবে সেটাই আনন্দের, কারণ এই সকল পড়ানো, এই সকল কিছুই তোমাদের জন্যই। ফলে তোমরা যদি সফল হও, তার থেকে বড় প্রাপ্তি কোনো প্রতিষ্ঠানের বা কোনো শিক্ষকের আর কিছু হতে পারে না। তো আমি উইশ করছি প্রথমেই সকলেই তোমরা সফল হবে, এবং তোমরা পড়াশোনাতে আনন্দ পাবে, যেটা সবচেয়ে বড় জরুরি জিনিস। তোমরা পড়াশোনাতে আনন্দ পাবে, এবং মক টেস্ট ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন তোমরা অনুভব করবে যে তোমরা এক পা করে যে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ, সেটার একটা অনুভূতি হয়, এবং সেই অনুভূতিটাও কিন্তু খুব সুন্দর। আমরা সেটা অনুভব করব। তো যাই হোক, আমি আপনার যে প্রথম 15 মিনিট এই বিষয়ে বলবো বলেছিলাম, সেটি আমি এখানেই সমাপ্ত করতে চাইছি, কারণ আমাদের কাছে এই মুহূর্তে বিষয়টা খুব জরুরি। তো আমি যে যে শব্দগুলো ব্যবহার আহ করতে চাইলাম সেটা হচ্ছে যে মানে কি বলবো, যে শব্দগুলো, মূল বাক্যগুলো বলতে চাইছি, তোমরা সকলে সফল হবে যদি স্মার্ট ওয়ার্ক করো, ঠিক পদ্ধতিতে পড়াশোনা করো। আর দ্বিতীয় হচ্ছে পড়াশোনাটাকে ভালোবাসো, পড়াশোনাতে সময় দাও, এবং আমরা যে পদ্ধতিতে তোমাদের এগিয়ে নিয়ে যাব দেখবে তোমাদের পড়াশোনা ভালো লাগবে এবং পড়তে বসতে ইচ্ছে যাবে। এবং এই মক টেস্ট ইত্যাদি যেগুলো খুব জরুরি সেগুলো নিয়মিত দিতে থাকো। খুব বেশি দিন লাগবে না, এটা তো 1 মাসের কোর্স, তারপরেই তোমরা বুঝতে পারবে তোমরা একটা অন্য স্তরে পৌঁছে গেছো। এবং আমরা যারা এক্সপার্টরা আছি এখানে, আমরা নিয়মিত তোমাদের সাথে যোগাযোগে থাকবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা যেখানেই হোক। এবং তোমাদের যা যা সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। তো এই বলেই আমি আমার প্রাথমিক যে প্রাসঙ্গিক বক্তব্য ছিল সেটি এখানেই শেষ করছি, এবং আমরা বিষয়ের দিকে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করতে চাইছি, কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারছি না।
আচ্ছা, আমি আমি 1 মিনিট সময় নিচ্ছি এই বিষয়টিকে সমাধান করার জন্য। হ্যালো, বলছি ক্লাসটা কখন শুরু হবে? আহ প্রসেনজিৎ চক্রবর্তী বলছো সম্ভবত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ক্লাস চলছে। আমরা 15 মিনিট বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রাসঙ্গিক কথা বলেছি। হ্যাঁ, আহ, শান্তিকারী। এবং আমরা এখন 1 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন দিয়ে ওটা আলোচনা শুরু করছি, একটু ধৈর্য ধরুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করছিলাম। আর একটা কথা হ্যাঁ, বলুন। জিজ্ঞাসা বলছি, ওই আগের দিনের ক্লাসটা তো আমি অ্যাটেম্প্ট করতে পারিনি, তাই বলছি ওই ভিডিওটা কি আপনারা আপলোড করেছেন? যারা এখানে আয়োজক আছেন, আপনারা মেসেজগুলি চ্যাট বক্সে দিয়ে রাখুন। তারা সকলেই আহ, সক্রিয় আছেন এবং তারা একদম আপনাদের ঠিক যে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমরা এখন মোটামুটি চেষ্টা চেষ্টা করছি বিষয়ে নিয়ে আলোচনা করার। আহ প্রসেনজিৎ বাবু, আপনি চিন্তা করবেন না। আহ, আপনি একটা মেসেজ করে দিন, আপনাকে ওটা প্রোভাইড করে দেবে তারা। ঠিক আছে? আচ্ছা, আমি একবার লেফট করে জয়েন হব সম্ভবত, কারণ আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। আপনারা আশা করছি আমার সাথে 2 মিনিট ধৈর্য ধরবেন। অনেক ধন্যবাদ। আমি জাস্ট লেফট করে জয়েন হচ্ছি। আচ্ছা, সকলে কি শুনতে পাচ্ছেন? আমাকে একবার জাস্ট একজন কনফার্ম করুন। হ্যাঁ স্যার, Yes. শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, ফাইন। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। একটু কনফার্ম করবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। বেশ। দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে
ঈশ্বর কৃষ্ণ বিরচিত সাংখ্যকারিকা। সাংখ্যকারিকা বই আমরা এমএতেও পড়েছি, কিন্তু আমরা ঠিক সেভাবে পড়িনি যেভাবে নেটে প্রশ্নপত্র আসে, সেভাবে পড়িনি। তার জন্য আমরা আজকে আরেকটা সুযোগ পাবো সেভাবে পড়ার। তো আমরা আজকে কি কি আলোচনা করতে চলেছি? আমরা আলোচনা করতে চলেছি সাংখ্য দর্শনের ভূমিকা, সাংখ্য শাস্ত্রের প্রয়োজন, পঞ্চবিংশতি তত্ত্ব এবং এই তত্ত্বগুলোর ক্যাটাগরাইজেশন, বর্গীকরণ এবং সাংখ্য দর্শনে প্রমাণ সমূহ। আমি বিগত বৎসরগুলির প্রশ্ন অনুধাবন করে আমি বুঝেছি যে যেটুকু সিলেবাসে দেওয়া আছে প্রকৃতির স্বরূপ, তারপর পঞ্চবিংশতি তত্ত্ব ইত্যাদি, তার বাইরেও কিন্তু অজস্র প্রশ্ন হয়েছে গত 5-6 বৎসরে। যারা পুরানো প্রশ্ন অনুধাবন করেছে তারা সকলেই এই বিষয়ে জানে। সুতরাং আমাদের কাছে এখন কোনো অপশন নেই, আমাদেরকে কিন্তু প্রথম যে কয়েকটি কারিকা আছে সেই কারিকাগুলি অত্যন্ত যত্ন সহকারে আমাদের পড়তে হবে, সেখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদের দেখতে হবে এবং সেই অনুসারে হবে আমাদের আগামী পথ চলা। তো আমরা এখানে দেখব যে এই যে আমরা সাংখ্য দর্শন পড়তে চলেছি, এই সাংখ্য দর্শন এটি হলো 6টি আস্তিক দর্শনের অন্যতম একটি দর্শন। আমরা জানি ভারতীয় দর্শনকে 2 ভাগে ভাগ করা হয়, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। যে দর্শনগুলি বেদের প্রামাণ্য স্বীকার করে সেগুলিকে বলে আস্তিক দর্শন, এবং যে ভারতীয় দর্শনগুলি বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকে বলে নাস্তিক দর্শন। বেদের প্রামাণ্য মানে বেদ প্রমাণ, অর্থাৎ যথার্থ জ্ঞানের প্রতিপাদন। বেদ যা বলে তা ঠিক, এটি যারা স্বীকার করে তারা আস্তিক, এবং বেদ যা বলে সমস্তটাই ঠিক নয় এটা যারা বলে তারা হলো নাস্তিক। তো আস্তিক দর্শন 6টি তোমরা জানো, নাস্তিক দর্শন 3টি। 6টি আস্তিক দর্শন কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। আর 3টে নাস্তিক দর্শন কি কি? 3টে নাস্তিক দর্শন হলো চারবাক, বৌদ্ধ আর জৈন। সুতরাং সাংখ্য দর্শন হচ্ছে এই যে 6টি আস্তিক দর্শন তার মধ্যে অন্যতম একটি দর্শন। সাংখ্য দর্শন এবং যোগ দর্শনকে সমানতন্ত্র বলা হয়। তন্ত্র মানে হচ্ছে শাস্ত্র, সমানতন্ত্র মানে হচ্ছে সদৃশ শাস্ত্র। অর্থাৎ সাংখ্য দর্শনের সিদ্ধান্ত এবং যোগ দর্শনের সিদ্ধান্তে অনেক সাদৃশ্য আছে। তা বলে কি দুটো দর্শন এক হয়ে গেল? না, সাদৃশ্য মানেই সেখানে পার্থক্য আছে। কেন? সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করেন না, কিন্তু যোগ দর্শন ঈশ্বর স্বীকার করে। ঠিক আছে? সুতরাং সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করে না, যোগ দর্শন ঈশ্বর স্বীকার করে। এছাড়াও আরো অনেক অনেক সূক্ষ্ম পার্থক্য আছে। তো আমরা এখন বুঝতে পারছি যে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন দুটি সমানতন্ত্র, এবং এই জন্য সাংখ্য দর্শন যেহেতু ঈশ্বর স্বীকার করে না, এটা হলো নিরীশ্বর সাংখ্য, আর যোগ দর্শন ঈশ্বর স্বীকার করে, এদেরকে আবার শেষস্বর সাংখ্য বলে বলা হয়। অনেক সময় এরকম আসে যে যোগ দর্শন হচ্ছে শেষস্বর সাংখ্য দর্শন, বা শেষস্বর সাংখ্য কাকে বলা হয় তখন লিখতে হয় যোগ দর্শন বলে। বেশ, তো এই যে সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শন সুপ্রাচীন, প্রাচীন কাল থেকে সাংখ্য দর্শনকে আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকে প্রায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে অবধি এই সাংখ্য দর্শনের উপস্থিতি লক্ষ্য করছেন। তো এই যে সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি কপিল, এবং মহর্ষি কপিল অতি সুপ্রাচীন, তাই তাকে আদি বিদ্বান বলা হয়। অনেক সময় পরীক্ষায় আসে আদি বিদ্বান বলতে কাকে নির্দেশ করা হয়? কপিলকে নির্দেশ করা হয়। মহর্ষি কপিল হলেন আদি বিদ্বান এবং তিনি সাংখ্য দর্শনের প্রবক্তা। তাই সাংখ্য দর্শনকে কাপিল দর্শন, কপিল সম্বন্ধী বা কপিল প্রণীত দর্শন হচ্ছে কাপিল দর্শন, তাই একে কাপিল দর্শন বলেও কিন্তু উল্লেখ করা হয়। মহর্ষি কপিল সাংখ্য দর্শনের কোন গ্রন্থটি রচনা করেন? মহর্ষি কপিল
সাংখ্য সূত্র রচনা করেন। এই সাংখ্য সূত্রের অপর নাম হলো তত্ত্ব সমাস। যেহেতু এখানে অত্যন্ত সংক্ষেপে যা সূত্রে করা হয়, অত্যন্ত সংক্ষেপে সাংখ্য দর্শনের সিদ্ধান্ত সমূহ যেহেতু এখানে সূত্রিত হয়েছে, তাই এর অপর নাম তত্ত্ব সমাস। এই সাংখ্য দর্শনের একটি পরম্পরা আমরা সাংখ্যতত্ত্ব কৌমুদীতে, সাংখ্যতত্ত্ব কৌমুদী হচ্ছে বাচস্পতি মিশ্রের লেখা সাংখ্য কারিকার টিকা, সেখানে আমরা এই পরম্পরাটা লক্ষ্য করি যে আচার্য কপিল তার শিষ্য আশুরীকে এই সাংখ্য শাস্ত্র পাঠ করান এবং আশুরী তার শিষ্য পঞ্চশিখকে সাংখ্য শাস্ত্রের উপদেশ দেন। পঞ্চশিখাচার্য যে গ্রন্থটি প্রণয়ন করেন তার নাম হলো ষষ্ঠীতন্ত্র। এটা আসে পঞ্চশিখাচার্য প্রণীত গ্রন্থের নাম কি? ষষ্ঠীতন্ত্র। পঞ্চশিখাচার্যের পরম্পরায়, এই যে শিষ্য পরম্পরায় পঞ্চশিখাচার্য, তারপরে শিষ্যদের নাম পাওয়া যায় না, তারপরে তিনি তার শিষ্যকে বলেছেন, তার শিষ্য তার শিষ্যকে বলেছে, এরকম ভাবে শিষ্য পরম্পরায় এই যে সাংখ্য শাস্ত্র প্রবাহিত হয়েছে সেটি ঈশ্বর কৃষ্ণের কাছে যখন এসে পৌঁছেছে, ঈশ্বর কৃষ্ণ এই সাংখ্য শাস্ত্রকে 70টি কারিকার মাধ্যমে উপস্থাপন করেন। তো এই ঈশ্বর কৃষ্ণ 70টি কারিকার মাধ্যমে এই সাংখ্য দর্শনকে উপনিবদ্ধ করেন। এই গ্রন্থটির নাম হচ্ছে সাংখ্য কারিকা। ঠিক আছে, তো আমরা এখানে কিছুটা আইডিয়া পেলাম। এরপর সাংখ্য কারিকার পরিচয় সম্বন্ধে আমরা জানবো, এবং আমি আবার বলছি যে তোমরা কেউ কিন্তু খাতা নিয়ে তাড়াতাড়ি করে লিখতে হবে এমন কোনো হুড়োহুড়ি করবে না। তোমরা এখন শুধু মন দিয়ে শোনো, কারণ স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে এবং সেখানে আমি এগুলো অত্যন্ত একেবারে বুলেটিং করে আমি সুন্দর করে দিয়েছি এবং তোমাদের অত্যন্ত সুবিধা হবে। সুতরাং কোনো তাড়াহুড়োর দরকার নেই, সুন্দর করে আলোচনাটি শোনো এবং বিষয়গুলি এখনই মনে রাখার চেষ্টা করো যাতে আর দেখতে না হয় স্টাডি মেটেরিয়াল। আমরা সাংখ্য কারিকার পরিচয় সম্বন্ধে জানবো। যে এই গ্রন্থটি কে লিখেছেন আমরা জানি, ঈশ্বর কৃষ্ণ লিখেছেন। সাংখ্য কারিকা গ্রন্থটি পঞ্চশিখাচার্যের ষষ্ঠীতন্ত্র নামক বইটিকে অনুসরণ করে লেখা হয়েছে। এটি উনি একেবারে শেষের দুটি কারিকাতে স্পষ্ট করেছেন ঈশ্বর কৃষ্ণ, যে উনি ষষ্ঠীতন্ত্র অনুসরণ করে এই গ্রন্থটি লিখছেন। সাংখ্য কারিকা গ্রন্থে যেহেতু 70টি কারিকা আছে, দেখতে গেলে কিন্তু তোমরা দেখবে 72টি কারিকা আছে। শেষের দুটি কারিকা সাধারণত পুষ্পিকা। পুষ্পিকা মানে ওখানে লেখক নিজের সম্বন্ধে বলেন বা প্রাসঙ্গিক দুটো কথা বলেন। গ্রন্থ ওই 70টি কারিকাতেই মোটামুটি আলোচ্য বিষয় শেষ হয়ে গেছে। তো সাংখ্য কারিকা গ্রন্থটি 70টি কারিকায় উপনিবদ্ধ হওয়ায় এর অপর নাম হচ্ছে সাংখ্য সপ্ততি। এটা পরীক্ষায় এসেছিল যে সাংখ্য কারিকার অপর নাম। তো সাংখ্য কারিকার অপর নাম হচ্ছে সাংখ্য সপ্ততি, যেহেতু 70টি কারিকায় এটি উপনিবদ্ধ হয়েছে। আর এই কারিকাগুলি আর্যাত ছন্দে রচিত। তোমরা পড়েছ ছন্দ, সেখানে আর্যাত ছন্দ হচ্ছে মাত্রার ছন্দ। তো এটা আমরা জানি এগুলো। এরপর আমরা সাংখ্য কারিকা গ্রন্থের কিছু প্রসিদ্ধ টিকা আছে, সেই টিকাগুলিও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে যে সেই টিকাগুলো কোনগুলো। ঠিক আছে, তো সাংখ্য কারিকা গ্রন্থের প্রসিদ্ধ, অত্যন্ত প্রসিদ্ধ টিকা হচ্ছে বাচস্পতি মিশ্রের লেখা সাংখ্য তত্ত্ব কৌমুদী। এছাড়াও গৌড়পাদের লেখা গৌড়পাদ ভাষ্য, মাঠরাচার্যের লেখা মাঠর বৃত্তি, এগুলো অত্যন্ত প্রসিদ্ধ। এছাড়া অজস্র টিকা আছে, কিন্তু এগুলো অত্যন্ত প্রসিদ্ধ। এবং যদি আমাদের প্রশ্নপত্র নির্মিত হয়, এগুলোর মধ্য থেকেই নির্মিত হবে, অত্যন্ত অপ্রসিদ্ধ টিকাগুলি আসবে না। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। যে সুতরাং তোমরা দেখো, সাংখ্য কারিকা সম্বন্ধে আমরা প্রাথমিক ধারণাগুলো পেলাম। আমরা প্রাথমিক ধারণা পেলাম সাংখ্য দর্শন সম্বন্ধে। এরপর আমরা কিন্তু একেবারেই সাংখ্য কারিকার প্রথম যে কয়েকটি কারিকা আছে সেগুলিকে আমরা অনুধাবন করব। কেন অনুধাবন করব? তার কারণ হচ্ছে তোমরা যখনই, তোমরা যারা প্রশ্নপত্র অনুধাবন করেছো, তোমরা দেখেছো
যে সেখানে কিন্তু দুঃখত্রয়, সেখানে আরো দুঃখত্রয়ের নাশ কিভাবে হচ্ছে, সেই দুঃখত্রয়কে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। এবং সাংখ্য দর্শনে মোক্ষ কার দ্বারা সম্ভব, এরকম প্রশ্ন আমরা পাচ্ছি। তো এবং আমরা আগে পেয়েছি আনুশ্রবিক শব্দের অর্থ কি এরকম, সুতরাং বুঝতে পারছি একেবারে কারিকা ধরে ধরে প্রশ্ন, মানে আমরা যে কোথাও কিছু ফাঁকি দিয়ে দেব তার কিন্তু কোনো জায়গা আমাদের কাছে নেই। সুতরাং আমরা ঠিক অত্যন্ত শ্রদ্ধার সাথে একেবারে সুন্দর করে বিষয়গুলিকে অনুধাবন করব। তো আমরা দেখি সাংখ্য দর্শন আলোচনার প্রয়োজন প্রথমেই আলোচিত হয়েছে। যে আমরা জানি যে দর্শন শাস্ত্র, প্রত্যেকটি দর্শন শাস্ত্রই হচ্ছে মোক্ষ শাস্ত্র, ঠিক আছে? প্রত্যেকটি দর্শন শাস্ত্রই হচ্ছে মোক্ষ শাস্ত্র। মোক্ষ শব্দের অর্থ বিভিন্ন দর্শনে বিভিন্ন রকম। সাংখ্য দর্শন কি বলে? সাংখ্য দর্শন বলে দুঃখত্রয়ের ঐকান্তিক এবং আত্যন্তিক বিনাশ বা অভাব হচ্ছে মোক্ষ। তাহলে মোক্ষ মানে দুঃখ ধ্বংস, মোদ্দা কথা মোক্ষ মানে হচ্ছে দুঃখ ধ্বংস। দুঃখ ধ্বংসই হচ্ছে মোক্ষ। আমাদের 3 ধরনের দুঃখ আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। সেই 3 ধরনের দুঃখ যদি নষ্ট হয়ে যায় তাহলেই মোক্ষ হয়। আর এই মোক্ষ কার দ্বারা হবে, উপায় কি বলা হচ্ছে? প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞানের দ্বারা মোক্ষ হবে। অর্থাৎ প্রকৃতি কি জিনিস, পুরুষ কি জিনিস, এসব নিয়ে আমরা অবশ্যই আমাদের আলোচনা আছে। আমরা এখন শুধুমাত্র টার্মগুলো সম্বন্ধে পরিচিত হচ্ছি। তাহলে সাংখ্য দর্শনের মতে মোক্ষ কি না, দুঃখের ধ্বংসই হচ্ছে মোক্ষ। কেমন ধ্বংস? ঐকান্তিক এবং আত্যন্তিক ধ্বংস। আর দুঃখের এরূপ ধ্বংস কার মাধ্যমে সম্ভব হয়? প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞানের মাধ্যমে সম্ভব হয়। বেশ, আচ্ছা স্যার, ওই যে ঐকান্তিক আত্যন্তিক শব্দগুলো বললেন, কিছুই বোঝা গেল না। দেখো, ঐকান্তিক শব্দের অর্থ বলা হচ্ছে দুঃখত্রয়ের বিনাশের অবশ্যম্ভাবিতা, অর্থাৎ দুঃখত্রয় অবশ্যই বিনষ্ট হবে। আর বিনষ্ট দুঃখত্রয়ের পুনরায় উৎপত্তির অভাব, অর্থাৎ দুঃখত্রয় যদি বিনষ্ট হয়ে যায় আর উৎপন্ন হবে না। এই যে দুঃখত্রয়ের বিনাশের অবশ্যম্ভাবিতা, অর্থাৎ দুঃখত্রয় অবশ্যই বিনষ্ট হবে, একে বলা, অর্থাৎ অবশ্যই যখন দুঃখত্রয়ের নাশ হবে তখন তাকে বলা হবে দুঃখের ঐকান্তিক নাশ। আর একবার দুঃখ নাশ হয়ে পুনরায় আর উৎপন্ন হবে না, এরূপ যদি নাশ হয় তাকে বলা হবে আত্যন্তিক নাশ। এই যে দুঃখত্রয়ের ঐকান্তিক এবং আত্যন্তিক নাশ, তাকে মোক্ষ বলা হয়। ঠিক আছে? সুতরাং এক কথায় ঐকান্তিক এবং আত্যন্তিক দুঃখ ধ্বংসই হচ্ছে মোক্ষ। অর্থাৎ সমস্ত দুঃখ যখন চলে যাবে আর দুঃখগুলো যখন ফিরে আসবে না, এরকম যে অবস্থা হবে তাকে বলা হয় মোক্ষ অবস্থা। তো সাংখ্যকারিকা অনুসারে দুঃখ 3 প্রকার: আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। আমি আবার রিপিট করছি, এগুলো আমরা জানি, কারণ আমরা যখন বলি ওম শান্তি শান্তি শান্তি, তখন ত্রিবিধ দুঃখের শান্তির কথা বলা হয়। সেই ত্রিবিধ দুঃখ কি? এই দুঃখই আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। ঠিক? তো আমরা যারা ওখানে প্রেজেন্টেশনে ভুল করে দাগ দিয়ে ফেলছো, তারা কিন্তু স্ক্রিনে হাত দিচ্ছ বলে হচ্ছে, তোমরা পেন সিলেক্ট করেছো, তার জন্য এটা এরকম ভুল করে তোমাদের হয়ে যাচ্ছে, একটু সংযত। তো সাংখ্যকারিকাতে আমরা দেখলাম দুঃখ 3 প্রকার: আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। এরপরে আমরা পরের স্লাইডে যাচ্ছি যে সাংখ্য দর্শনের আলোচনার প্রয়োজন। এটা সেকেন্ড স্লাইড। যে আধ্যাত্মিক দুঃখ কাকে বলে, আধি ভৌতিক দুঃখ কাকে বলে, আধি দৈবিক দুঃখ কাকে বলে, আমরা এগুলো সম্বন্ধে এখন জানার চেষ্টা করব। দেখো, আত্মা শব্দের বিবিধ অর্থ আমরা পাই। তার মধ্যে আত্মা শব্দের অর্থ হয় শরীর, আত্মা শব্দের অর্থ হয় মন। শরীর কোথায় আছে? কঠোপনিষদে আছে, আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর মনীষিণঃ।
আবার আত্মা শব্দের অর্থ মনও আছে, যে যেখানে আছে আত্মৈব রিপু আত্মৈব হ্যাত্মনু বন্ধু আত্মৈব রিপুর আত্মনা, সেখানে বলা হচ্ছে মনই হচ্ছে আমাদের বন্ধু, প্রকৃত বন্ধু, আত্মার প্রকৃত বন্ধু, এবং মনই হচ্ছে আত্মার শত্রু। সেখানে মন বোঝাতে কিন্তু আত্মা শব্দের ব্যবহার হয়েছে। সুতরাং আধ্যাত্মিক দুঃখ বলতে আমরা কিন্তু শারীরিক দুঃখ এবং মানসিক দুঃখ দুটিকেই বুঝবো। তো আধ্যাত্মিক দুঃখ, শরীর এবং মনের দুঃখকে বলে আধ্যাত্মিক দুঃখ, তাই এবং মানসিক। তো শরীরের রোগ ব্যাধির কারণে যে দুঃখ হয় তাকে আমরা শারীরিক দুঃখ বলে জানি। আর কাম, ক্রোধ, লোভ, ভয়, ঈর্ষা, বিষাদ, ডটা পড়েনি, বিষাদ, ইষ্ট বিষয়ের অদর্শনের কারণে, অর্থাৎ আমরা যে বিষয়টা চাইছি সেটা যদি না পাই তার জন্য আমাদের দুঃখ হয়, মানসিক দুঃখ। তো এই দুঃখগুলো পুরোটাই হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। তো তোমরা এখানে বলতেই পারো যে স্যার আমাদের যত দুঃখ হয় সবই তো মানসিক দুঃখ, কিন্তু না, এখানে বলা হচ্ছে যে কোথা থেকে দুঃখটা আসছে সেই সোর্সটাকে ধরে কিন্তু এই ভাগটা করা হচ্ছে, ঠিক আছে? তো যে কোথা থেকে উৎপন্ন হচ্ছে দুঃখটা সেই প্রসঙ্গে এই দুঃখগুলির অবতারণ। তো আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শরীর এবং মনের দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখ কিভাবে দূর হয়? যদি আমরা ঠিকঠাক ঔষধ খাই তাহলে শারীরিক দুঃখ দূর হয়ে যাবে। আর মানসিক দুঃখ কি করে দূর হবে? তার জন্য আমাদের ইষ্ট যে বিষয়গুলি আছে, আমরা ভালো জামা কাপড় পরলাম, ভালো খাবার দাবার খেলাম, ভালো পানীয় গ্রহণ করলাম, আমাদের পছন্দের সঙ্গীর সঙ্গে আমরা সময় যাপন করলাম, এগুলোর মাধ্যমে আমাদের যে আমাদের দুঃখ, এগুলো লৌকিক উপায়। আমরা দেখতে পাচ্ছি আধ্যাত্মিক দুঃখ দূর করার জন্য লৌকিক উপায় রয়েছে। এরপরে আধিভৌতিক দুঃখ জিনিসটা কি? দেখো, আধিভৌতিকে ওখানে ভূত শব্দটা আছে। ভূত মানে হচ্ছে যা কিছু উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হয় ভূত। ভূত মানে উৎপন্ন। এই যে এই মানুষ রয়েছে, পশু পাখি সরীসৃপ, তারপরে পাথর গাছ, এই যে জাগতিক যে পদার্থগুলো আমরা উৎপন্ন পদার্থগুলো দেখতে পাচ্ছি, এদের কারণেও আমাদের অনেক দুঃখ হয়। মানুষ আমাদেরকে আঘাত করলো, কুকুরে এসে কামড়ে দিল, পাহাড়ে যাচ্ছিলাম পাথর পড়ে শহীদ হয়ে গেলাম। তো এই যে দুঃখগুলো, এই দুঃখগুলো হচ্ছে ভূতের কারণে উৎপন্ন দুঃখ। এগুলো হচ্ছে আধিভৌতিক দুঃখ। আধিভৌতিক দুঃখ কিভাবে দূর হয় বলা হচ্ছে, টিকাতে দুটো উপায় বলা আছে। একটা উপায় হচ্ছে যে তোমাকে নীতিশাস্ত্র জানতে হবে, তাহলে মানুষ তোমাকে কখনো কষ্ট দিতে পারবে না, তুমি সঠিক পথে থাকবে, মানুষ তোমাকে বিরক্ত করবে না। আর নিরুপদ্রব স্থানে বসবাস করতে হবে, যেখানে মৃত্যু ভয় নেই, যেখানে আহত হবার ভয় নেই, এমন একটি নিরূপ উপদ্রবহীন স্থানে বসবাস করলে আধিভৌতিক দুঃখ দূর হতে পারে। এরপর হচ্ছে আধি দৈবিক দুঃখ। দেখো এখানে দেব শব্দ থেকে আসছে। তো দেব জনিতে যারা রয়েছে, যেমন ধরো বিভিন্ন দেবতা, যক্ষ, রাক্ষস, বিনায়ক হচ্ছে অপদেবতা, বা ধরো কোনো গ্রহের এদিক ওদিক, জানো তো আমাদের বলাই হয় যে জ্যোতিষশাস্ত্রে গ্রহ ভূত স্থানে থাকলে আমাদের দুঃখ হয়। তো এই সকল যে দৈব কারণে যে দুঃখগুলো, যেখানে মানুষের কোনো হাত নেই, উৎপন্ন পশু পাখির কোনো হাত নেই, দেবজনিতে যারা রয়েছেন তারা যখন আমাদের দুঃখ দান করেন, সেগুলো আধিদৈবিক দুঃখ। যেমন ধরো প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, আমরা বলি অ্যাক্ট অফ গড, অর্থাৎ এখানে মানুষের কোনো হাত নেই, অ্যাক্ট অফ গড, ওইগুলো হচ্ছে আধিদৈবিক। তো এছাড়াও অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, উল্কাপাত ইত্যাদির কারণে যে সকল দুঃখ উৎপন্ন হয় তাকে আমরা বলি আধিদৈবিক দুঃখ। আধিদৈবিক দুঃখ কি করে দূর হয়? মণি মন্ত্র ঔষধাদির দ্বারা এই আধিদৈবিক দুঃখ দূর হতে পারে, ঠিক আছে? তো দেখো, আমরা 3 প্রকার দুঃখ দূর করার জন্য বেশ কয়েকটা লৌকিক উপায় বললাম, কিন্তু এরা আমাদের দুঃখত্রয়কে চিরতরে নাশ করে না। হয়তো আমার খুব খিদে পেয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে শরীরে, আমি খাবারটা খেলাম, আমার এখনকার জন্য সে দুঃখ বিনষ্ট হলো, কিন্তু আবার আমার খিদে পেয়ে যায়, ফলে এই দুঃখগুলো চিরকালীন নাশ হয় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই লৌকিক উপায়ের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, লৌকিক উপায়গুলোকে অবলম্বন করি আমাদের দুঃখত্রয়ের নাশের জন্য, তাহলে দুঃখের কিন্তু চিরতরে নাশ হবে না। দুঃখ খানিকক্ষণের জন্য নষ্ট হবে, কিন্তু আবার উৎপন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে লৌকিক উপায় দিয়ে না হোক বৈদিক উপায়ে তো হতে পারে। তাহলে বৈদিক উপায়ের মাধ্যমে কি
যাগযজ্ঞাদি করলে কি আমার দুঃখের চিরন্তন নাশ হয়ে যাবে, আমি একেবারে দুঃখহীন হয়ে যাব, আমার আর দুঃখ উৎপন্ন হবে না? বলছে না বাবা, ওটাতেও হবে না, কারণ বৈদিক যাগযজ্ঞের সমস্যা আছে। কি সমস্যা আছে? বৈদিক যাগযজ্ঞে পশু বলি হয়, পশু বলি দিলেই কিন্তু পাপ হবে, একটু তো পাপ হবে, তোমাকে পাপের ফল ভোগ করতে হবে, পুণ্যের ফল ভোগ করতে হবে। ফলে ওখানে অনর্থ মিশ্রিত যাগযজ্ঞ আর কি বিনাশশীল, যা কিছু উৎপন্ন হয় তাই বিনষ্ট হয়। আগে তুমি স্বর্গ পাওনি, এখন তুমি স্বর্গ লাভ করলে, তুমি যেহেতু এখানে যে জিনিসটা আগে ছিল না তাকে লাভ করলে, তার ফলে কি হচ্ছে, তার ফলে সেটি বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই যে যাগযজ্ঞের ফল, এগুলো ক্ষয়শীল। আর কি এগুলোর মধ্যে অতিশয় আছে। কেউ হয়তো শুধুমাত্র অগ্নিহোত্র করেছে, সে অগ্নিহোত্র করে স্বর্গ পেল। আর কেউ হয়তো সারাজ্য পেল। সারাজ্যটা হচ্ছে আরো উন্নত ফল। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এই যে ফল রয়েছে বৈদিক কর্মের ফল, সেই ফলে তারতম্য রয়েছে। সুতরাং এটা চরম আনন্দ হতে পারে না, এটা শ্রেষ্ঠ সীমা, শেষ সীমা হতে পারে। তাই বৈদিক যাগযজ্ঞের মাধ্যমে দুঃখের ঐকান্তিক এবং আত্যন্তিক নাশ হয় না। বৈদিক যাগযজ্ঞের ফলে যে ফল পাওয়া যায় সেই ফল নষ্ট হয়, আবার তোমাকে ইহজগতে ফিরে এসে কর্ম করতে হয়। সেটাতেও আছে ক্ষীণে পুণ্যে মধ্যে লোকম বিশান্তি, যখন পুণ্য ক্ষীণ হয়ে যায় আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। ঠিক আছে? তো এই জন্য আমাদের যে প্রথম সাংখ্যকারিকা সেখানে এবং দ্বিতীয় যে সাংখ্যকারিকা সেখানেও কিন্তু এই কথা বলা হচ্ছে যে লৌকিক উপায়ে এবং যাগযজ্ঞাদির মাধ্যমে কিন্তু দুঃখের ঐকান্তিক এবং আত্যন্তিক নাশ হচ্ছে না। এবং এই যে বৈদিক উপায়, এই বৈদিক উপায়টাকে কিন্তু সাংখ্যকারিকা গ্রন্থের দ্বিতীয় কারিকাতে আনুশ্রবিক এই পদের দ্বারা বলা হচ্ছে। সেখানে অনুশ্রব অনুশ্রুয়াতে, গুরু আগে বলেন তার পরে শিষ্য শোনে, তাই একে বলা হয় অনুশ্রব অনুশ্রুয়াতে। গুরুর উচ্চারণের পরেই যেটি শ্রুত হয় তাকে বলা হচ্ছে অনুশ্রব। এর অর্থ হচ্ছে বেদ। আর বেদে প্রাপ্ত হয়েছে যে বিষয়গুলি বা বেদ থেকে জ্ঞাত হয়েছে যে যাগ ইত্যাদি, এদেরকে বলা হয় আনুশ্রবিক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি লৌকিক উপায়েও দুঃখের ঐকান্তিক এবং আত্যন্তিক নাশ হচ্ছে না, এবং আনুশ্রবিক উপায়েও দুঃখের ঐকান্তিক এবং আত্যন্তিক নাশ হচ্ছে। তাই এখন উপায় কি? তাহলে কোন উপায়ে দুঃখের ঐকান্তিক এবং আত্যন্তিক নাশ হবে, দুঃখের চিরকালীন নাশ হবে এবং আর দুঃখ উৎপন্ন হবে না? কার মাধ্যমে এটা সম্ভব? বলা হচ্ছে সাংখ্য দর্শনে প্রকৃতি এবং পুরুষের পার্থক্য জ্ঞানের মাধ্যমেই এই মোক্ষ সম্ভব। তো এই প্রকৃতি পুরুষের পার্থক্য জ্ঞান, তাকেই বলা হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞান। প্রকৃতি পুরুষের পার্থক্য জ্ঞান, তারই অপর নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞান। এই প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞান হয়তো কোথাও পেলে সাংখ্য দর্শনে মোক্ষ কার দ্বারা হয়, এই অপশন রয়েছে, তুমি প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞান পেলে না, তাহলে কোনগুলো অন্যগুলো পেতে পারো? সত্ত্ব পুরুষ অন্যতা প্রত্যয় হয়, সেখানে সত্ত্ব মানে হচ্ছে বুদ্ধি, মানে বুদ্ধি, প্রকৃতির কার্য বুদ্ধি আমরা পরে করব। বুদ্ধি এবং পুরুষের পার্থক্য জ্ঞান, এটাকেই সত্ত্ব পুরুষ অন্যথা খ্যাতি বলা হচ্ছে, আবার বিবেক খ্যাতিও বলা হচ্ছে। তো এই যে প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞান বা সত্ত্ব পুরুষ অন্যতা প্রত্যয় বা সত্ত্ব পুরুষ অন্যথা খ্যাতি বা বিবেক খ্যাতি, এগুলোর মাধ্যমে কিন্তু সাংখ্য দর্শনে মোক্ষ সম্ভব। আচ্ছা, তাহলে প্রকৃতি পুরুষের পার্থক্য জ্ঞান কিভাবে সম্ভব হবে? বলা হচ্ছে প্রকৃতির কার্য রয়েছে ব্যক্ত, অব্যক্ত এবং পুরুষের বিশেষ জ্ঞানের মাধ্যমে সম্ভব হয়। আমরা টেক্সটে পাবে ব্যক্ত অব্যক্ত জ্ঞ বিজ্ঞান। সেখানে ব্যক্ত মানে হচ্ছে প্রকৃতির কার্যসমূহ, অব্যক্ত মানে হচ্ছে প্রকৃতি, এবং জ্ঞ মানে হচ্ছে পুরুষ, মানে প্রকৃতি এবং পুরুষের পার্থক্য জ্ঞানের মাধ্যমেই সাংখ্য দর্শনে মোক্ষ শিক্ষা পায়। ঠিক আছে? তাহলে এই অংশটা আমাদের কাছে পরিষ্কার হলো যে সাংখ্য দর্শন আলোচনা কেন করতে হবে। কারণ আমাদের যে সকল দুঃখ সমূহ আছে, আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, লৌকিক উপায়ে সেগুলো ক্ষণিকের জন্য বিনষ্ট হয়। এমনকি বৈদিক যাগযজ্ঞাদির দ্বারাও সেগুলো ক্ষণিকের জন্য বিনষ্ট হয়, কিন্তু সেই দুঃখ চিরতরে নষ্ট হয়ে যায় না। তাই যাতে সেই দুঃখ চিরতরে নষ্ট হয়ে যায় আর পুনরায় উৎপন্ন না হয়,
তার জন্য কি উপায় বলা হচ্ছে? প্রকৃতি পুরুষ বিবেক জ্ঞান। এই প্রকৃতি এবং পুরুষের পার্থক্য জ্ঞান যদি হয় তাহলেই কিন্তু সেই মোক্ষ সম্ভব হবে। এবং তার বিভিন্ন নাম রয়েছে, সেগুলো আমরা আলোচনা করলাম। আর এই প্রকৃতি পুরুষের পার্থক্য জ্ঞান ব্যক্ত, অব্যক্ত এবং জ্ঞেয়। ব্যক্ত শব্দের অর্থ হচ্ছে প্রকৃতির কার্যসমূহ, অব্যক্ত মানে হচ্ছে প্রকৃতি, আর জ্ঞেয় মানে হচ্ছে বুদ্ধিয়জ ইয়, জ্ঞেয় মানে হচ্ছে পুরুষ। তো এই ব্যক্ত, অব্যক্ত এবং জ্ঞেয়ের বিশেষ জ্ঞানের মাধ্যমে সম্ভব হয়। আমরা এরপর সাংখ্য দর্শনের আমরা একটু চেষ্টা করি এই যে এই দাগগুলি যেগুলো স্ক্রিনের ওপর হয়েছে সেগুলোকে দূর করা প্রয়োজন, কারণ সেগুলো আমাদের ডিস্ট্রাকশন তৈরি করছে অনেকে সম্ভবত। যারা এখানে রয়েছে তারা খুব সংযতভাবে থাকো, কারণ স্ক্রিনে দাগ হয়ে গেলে অন্যদের দেখতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো দেখি আমি এটাকে দূর করতে পারি কিনা। বেশ, আমি এখানে সময় যাপন করতে চাইছি না, সকলের সময়ের গুরুত্ব আছে, সময় অর্থ। বেশ, আমরা সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব নিয়ে এখন জানি। দেখো, সাংখ্য এই শব্দটার দিকেই যদি তোমরা লক্ষ্য করো, এই সাংখ্য শব্দটি এলো কোথা থেকে? সংখ্যা শব্দ থেকে সাংখ্য শব্দটি এসেছে। সংখ্যা শব্দ কেন বলা হয়? মহাভারতে বলা হচ্ছে যেহেতু এখানে ওখানে যদিও বলা আছে চতুর্বিংশত, মানে 24টি তত্ত্বের কথা বলা আছে, তো আমরা পরবর্তীকালে দেখছি 25টি তত্ত্ব রয়েছে। তো বলা হচ্ছে এখানে যেহেতু নির্দিষ্ট সংখ্যক তত্ত্ব আলোচিত হচ্ছে, তাই সেই সংখ্যাকে ধরে এটি বলা হয় সাংখ্য দর্শন। কিন্তু আমরা অমর কোষের দিকে যদি তাকাই, সেখানে সংখ্যা শব্দের অর্থ হচ্ছে বিচার, বিচার জনিত জ্ঞান, যথার্থ জ্ঞান। তো যেহেতু এই যথার্থ জ্ঞান এই দর্শনে প্রতিপাদিত হয়েছে, তাই একে সাংখ্য দর্শন বলা হয়। তো সাংখ্য দর্শনের মধ্যে সংখ্যা শব্দটাও রয়েছে। তো এই সাংখ্য দর্শনে এই পঞ্চবিংশতি তত্ত্ব বিশেষ গুরুত্ব রাখে। আমরা এখন সেগুলিকে দেখব। তো সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব কি কি আমরা দেখি। সাংখ্য দর্শনে প্রথমত দুটি তত্ত্ব আছে। দেখো, একেবারে বাঁদিকে প্রকৃতি এবং পুরুষ। ঠিক আছে, প্রকৃতি এবং পুরুষ। স্যার, এই দর্শনগুলো এরকম অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে আলোচনা করে কেন? যেগুলো দেখতে পাই না, যেগুলো বুঝতে পারি না। না, প্রত্যেকটি দর্শন কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্বদ্ধ। যদি কোনো দর্শনের শিক্ষক তোমার জীবনের সাথে দর্শনকে যুক্ত করে দিতে পারেননি, তার মানে কিন্তু উনি দর্শন পাঠনে একটু পিছিয়ে পড়েছেন। ঠিক আছে, আমাদের প্রাত্যহিক যে দৃষ্টি, সেই দৃষ্টি থেকেই কিন্তু দর্শনের উদ্ভব। এই দেখো, যেমন সাংখ্যরা কি বলছে যে জগতে দু ধরনের তত্ত্ব আছে, প্রকৃতি আর পুরুষ। প্রকৃতি হচ্ছে জগতে যা কিছু জড় পদার্থ, সমস্তটা হচ্ছে প্রকৃতি। আর যা কিছু চেতন, সব হচ্ছে পুরুষ। দেখো, চেতন আর অচেতনের দৃষ্টিতে তারা সমস্ত পদার্থকে ভাগ করবে। ঠিক আছে, এরপরে আমরা এই যে জড় জগৎ দেখছি, তারা কি করতে শুরু করলেন? আচ্ছা, এই জড় জগৎ তো এমনি এমনি উৎপন্ন হয় না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, চলো কারণ অনুসন্ধান করি। এইভাবে তারা কারণ অনুসন্ধান করতে গেলেন এই স্থূল জগতে। তারপর আস্তে 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 তারা আলোচনা করে প্রকৃতিতে পৌঁছান এবং একটা সুনির্দিষ্ট সৃষ্টিক্রম তারা আমাদের জন্য রেখে দেন। ঠিক আছে, তো প্রকৃতি এই জগতে যা কিছু জড় পদার্থ রয়েছে তা প্রকৃতির অন্তর্গত, প্রকৃতি এবং প্রকৃতির কার্য সেগুলো। আর যা কিছু চেতন তা হলো পুরুষ। বেশ, তো প্রকৃতি হচ্ছে সেই তত্ত্ব যে সবার মূলে। প্রকৃতির কিন্তু আর কোনো কারণ নেই, প্রকৃতিই হলো সমস্ত জড়জগতের কারণ। বলা হয় মূলে মূলা ভাবাদ আমূলম মূলম। এই যে মূল, সেটি হলো অমূল, তার কিন্তু আর মূল নেই। ঠিক আছে, মূলে মূলা ভাবাদ আমূলম। বেশ, তারপর এই প্রকৃতি থেকে উৎপন্ন হলো মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব। তোমরা দুটো শব্দই পাবে, মহৎও পাবে, বুদ্ধিও পাবে।
তো বুদ্ধিতত্ত্ব বা মহত্তত্ত্ব এটি প্রকৃতির থেকে উৎপন্ন। বুদ্ধিতত্ত্ব থেকে উৎপন্ন হলো অহংকার। অহংকার থেকে অনেকগুলি বিষয় উৎপন্ন হচ্ছে। অহংকার থেকে উৎপন্ন হচ্ছে পঞ্চ তন্মাত্র এবং একাদশ ইন্দ্রিয়। কি তাহলে? পঞ্চ তন্মাত্র এবং একাদশ ইন্দ্রিয়। এই পঞ্চ তন্মাত্র কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। এগুলি হচ্ছে পঞ্চ তন্মাত্র। স্যার তাহলে কোনো পদার্থ নেই, এমনি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ হয়ে যাচ্ছে? না, আসলে এগুলো প্রতীক। এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? যে ভূত সমূহ, স্থূল যে পদার্থগুলো আমরা চারপাশে দেখছি, সেগুলোর সূক্ষ্ম অবস্থা হচ্ছে, অর্থাৎ আমরা তো বলি পঞ্চভূত, পাঁচটা ভূত রয়েছে। সেই পঞ্চভূত কি কি? সেই পঞ্চভূত হচ্ছে আকাশ, বায়ু, তেজ, জল, পৃথিবী। এদের সূক্ষ্ম অবস্থা হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আকাশের সূক্ষ্ম অবস্থাকে বলা হচ্ছে শব্দ, বায়ুর সূক্ষ্ম অবস্থাকে বলা হচ্ছে স্পর্শ, তেজের সূক্ষ্ম অবস্থাকে বলা হচ্ছে রূপ, জলের সূক্ষ্ম অবস্থাকে বলা হচ্ছে রস, পৃথিবীর সূক্ষ্ম অবস্থাকে বলা হচ্ছে গন্ধ। তো এগুলোকে তন্মাত্র বলা হচ্ছে, কারণ এগুলো তখন সূক্ষ্ম অবস্থায় রয়েছে। ঠিক আছে? তাই অহংকার থেকে কি উৎপন্ন হলো? পাঁচটি সূক্ষ্মভূত, সূক্ষ্ম সূক্ষ্ম পাঁচটি ভূত উৎপন্ন হলো, যাদেরকে পঞ্চ তন্মাত্র বলা হয়, যাদেরকে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই শব্দগুলোর মাধ্যমে নির্দেশ করা। আর অহংকার থেকে কি উৎপন্ন হয়? একাদশ ইন্দ্রিয়। সেই একাদশ ইন্দ্রিয় কি কি? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় আর মন। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমরা জানি। আর পাঁচটি কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। ঠিক আছে? বাক মানে হচ্ছে আমাদের বাক যন্ত্র, পানি মানে হাত, পাদহ মানে পা, পায়ু মানে হচ্ছে যার মাধ্যমে আমরা মল ত্যাগ করি, আর উপস্থ মানে হচ্ছে যার মাধ্যমে আমরা মূত্র ত্যাগ করি। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কর্মেন্দ্রিয় এবং মন, এই 11টি হচ্ছে ইন্দ্রিয়। তো অহংকার থেকে তাহলে 16টি জিনিস উৎপন্ন হচ্ছে, 5টি তন্মাত্র উৎপন্ন হচ্ছে আর 11টি ইন্দ্রিয় উৎপন্ন হচ্ছে। আবার 5টি তন্মাত্র থেকে কি উৎপন্ন হচ্ছে? পঞ্চ মহাভূত উৎপন্ন হচ্ছে। পঞ্চ স্থূল ভূত, এগুলো যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আকাশ, বায়ু, তেজ মানে আগুন, জল, পৃথিবী, এগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কটা তত্ত্ব পেলাম দেখো তো? প্রকৃতি একটা, মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব একটা, দুটো, অহংকার একটা, তিনটে, 5টা তন্মাত্র, 5 আর 3 8টা, 5টা মহাভূত, 8 আর 5 13টা, আর একাদশ ইন্দ্রিয় 13 আর 11 24টা তত্ত্ব আমরা পেয়ে গেলাম। এগুলো এবং এই 24টি তত্ত্ব আর পঞ্চবিংশতিতম তত্ত্বটা কি? পুরুষ। এই পুরুষ কিন্তু জড় পদার্থ নয়। এই পুরুষ কারোর থেকে উৎপন্ন হয় না, পুরুষের থেকেও কিছু উৎপন্ন হয় না। পুরুষ সুন্দর নিজের মতো আছে। পুরুষকে বলা হয় সাক্ষী, সে সবকিছু শুধু দেখে, সে কিছু করে না। সে হচ্ছে মধ্যস্থ, যেমন দুজন ঝগড়া করলে মধ্যস্থ একজন দুজনকে দেখে, কিন্তু সেই ঝগড়ার মধ্যে যায় না। পুরুষ হচ্ছে সেরকম, সে হচ্ছে সাক্ষী, মধ্যস্থ এবং কেবল। এগুলো আমরা পাবো পুরুষের আলোচনা। তো যাই হোক, দেখো তাহলে এবারে কি করা হচ্ছে? এই পঞ্চবিংশতি যে তত্ত্ব, এই পঞ্চবিংশতি তত্ত্বকে আমরা গ্রুপ করছি। এই গ্রুপটা কিন্তু খুব মজার, দারুণ ইন্টারেস্টিং। বলা হচ্ছে প্রকৃতি। প্রথমে যে রয়েছে প্রকৃতি, তাকে বলা হচ্ছে মূল প্রকৃতি। ঠিক আছে? মূল প্রকৃতি মানে কি? যেটি মূল এবং প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে কারণ। প্রাকারোতি ইতি প্রকৃতি। প্রকৃতি শব্দের অর্থ হলো কারণ। তো যেটি মূল কারণ, সবার মূলে যেটি রয়েছে তাকে বলে মূল প্রকৃতি। ঠিক আছে? তো প্রকৃতিকে আমরা যে প্রথমে যে সবুজ রঙে যে প্রকৃতিকে রেখেছি, যার অপর নাম অব্যক্ত, যার অপর নাম প্রধান, একে আমরা বলছি মূল প্রকৃতি। এইবারে দেখো তার থেকে উৎপন্ন হচ্ছে মহত্তত্ত্ব। আচ্ছা, এবারে মহত্তত্ত্ব এটি কার্য। কার্য মানে কি? কার্য শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। কার থেকে উৎপন্ন? প্রকৃতির থেকে উৎপন্ন। ঠিক আছে? এই যে উৎপন্ন দ্রব্যের বা কার্যের অপর নাম হচ্ছে বিকৃতি। যেমন মাটি থেকে ঘট উৎপন্ন হয়,
ঘটটা হচ্ছে মাটির বিকার বা মাটির বিকৃতি, অর্থাৎ উৎপন্ন দ্রব্যকে বলা হয় বিকৃতি। সুতরাং মহৎ তত্ত্ব এটা হলো বিকৃতি। কার কার বিকৃতি? কার কার্য? প্রকৃতির কার্য, প্রকৃতির বিকৃতি। আচ্ছা, মহৎ তত্ত্ব থেকে উৎপন্ন হলো অহংকার। এবারে বলো তো অহংকারের কারণ কি? অহংকারের প্রকৃতিকে, অহংকারের প্রকৃতি হচ্ছে মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব। সুতরাং লক্ষ্য করো তোমরা যে মহৎ তত্ত্বটি প্রকৃতির থেকে উৎপন্ন হয় এবং অহংকারকে উৎপাদন করে। তাহলে মহৎ তত্ত্ব প্রকৃতির দৃষ্টিতে বিকৃতি, অহংকারের দৃষ্টিতে প্রকৃতি, অর্থাৎ এটা প্রকৃতির কার্য, তাই প্রকৃতির দৃষ্টিতে এটি হলো বিকৃতি। আর অহংকারের কারণ হচ্ছে মহৎ তত্ত্ব, তাই অহংকারের দৃষ্টিতে মহৎ তত্ত্ব হলো প্রকৃতি। তাই এই মহৎ তত্ত্বকে বলা হচ্ছে প্রকৃতি বিকৃতি, অর্থাৎ যেটি কোনো কিছুর থেকে উৎপন্ন হয় এবং যার থেকে কিছু উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে প্রকৃতি বিকৃতি। দেখো অহংকারের ক্ষেত্রেও দেখো, অহংকার সেটি মহৎ তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে, ফলে অহংকারটা হচ্ছে মহৎ তত্ত্বের বিকৃতি। আবার অহংকার থেকে উৎপন্ন হচ্ছে পঞ্চতন্মাত্র একাদশ ইন্দ্রিয়, ফলে এই পঞ্চতন্মাত্র এবং একাদশ ইন্দ্রিয়ের কারণ প্রকৃতি হলো অহংকার। তাহলে অহংকার মহৎ তত্ত্বের দৃষ্টিতে বিকৃতি, আর পঞ্চতন্মাত্র এবং একাদশ ইন্দ্রিয়ের দৃষ্টিতে প্রকৃতি। আবার দেখো পঞ্চতন্মাত্রের দিকে, অহংকার থেকে উৎপন্ন হয়েছে, ফলে এটি অহংকারের কার্য, অহংকারের বিকৃতি। আবার পঞ্চমহাভূত এটি থেকে উৎপন্ন হচ্ছে, ফলে পঞ্চমহাভূতের প্রকৃতি হচ্ছে পঞ্চতন্মাত্র। ফলে পঞ্চতন্মাত্র একই সাথে প্রকৃতি এবং বিকৃতি, অহংকারের বিকৃতি আর পঞ্চমহাভূতের প্রকৃতি। সুতরাং এই যে মহৎ তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র, এগুলোর কারণ আছে। এগুলো কোনো কিছুর থেকে উৎপন্ন হয়, আবার এগুলির থেকে কিছু উৎপন্ন হয়। এদের নাম হচ্ছে প্রকৃতি বিকৃতি, যারা একই সাথে প্রকৃতি অর্থাৎ কারণ, আবার একই সাথে বিকৃতি অর্থাৎ কার্য। ঠিক আছে, তো তাহলে কটা প্রকৃতি বিকৃতি হলো গুনে নাও। মহৎ তত্ত্ব 1, অহংকার 1 আর পঞ্চতন্মাত্র, মানে মোট 7টা হচ্ছে প্রকৃতি। এইবারে পঞ্চতন্মাত্র থেকে উৎপন্ন যে পঞ্চমহাভূত, এগুলি পঞ্চতন্মাত্রের কার্য, পঞ্চতন্মাত্রের বিকৃতি। কিন্তু এর থেকে পঞ্চমহাভূত থেকে আর তত্ত্ব উৎপন্ন হচ্ছে না। তো পঞ্চমহাভূত থেকে যেহেতু নূতন তত্ত্ব উৎপন্ন হচ্ছে না, তাই পঞ্চমহাভূত কারোর প্রতি কারণ হচ্ছে না, পঞ্চমহাভূত প্রকৃতি হচ্ছে না, এরা শুধুমাত্র বিকৃতি। তাহলে পঞ্চমহাভূত এবং একাদশ ইন্দ্রিয়, এদের থেকে কিছু উৎপন্ন হয় না। এরা অন্য কিছু থেকে উৎপন্ন হয়, কিন্তু এদের থেকে কিছু উৎপন্ন হয়, তাই এরা শুধুমাত্র বিকৃতি। একেবারে ওপরেরটা দেখো আমি সংখ্যাও লিখে দিয়েছি। তাহলে আমাদের 11 আর 5 16, টোটাল 16টা হচ্ছে বিকৃতি। তাহলে প্রকৃতি, প্রথমে সবুজ রঙে যে রয়েছে প্রকৃতি, সে হচ্ছে মূল প্রকৃতি। প্রকৃতি বিকৃতি হচ্ছে 7টা, আর শুধু বিকৃতি হচ্ছে 16টা। ফলে আমরা এখানে 24টি তত্ত্ব পাচ্ছি। আর পুরুষকে বলা হয় পুরুষ প্রকৃতিও নয়, বিকৃতিও নয়। না প্রকৃতি না বিকৃতি পুরুষ। পুরুষ প্রকৃতিও নয়, বিকৃতিও নয়, অর্থাৎ পুরুষ কারোর থেকে উৎপন্ন হয় না, পুরুষের থেকেও কিছু উৎপন্ন হয় না। না প্রকৃতি না বিকৃতি পুরুষ। সুতরাং আমরা এই অংশটা আশা করি বুঝতে পারছি, সাংখ্য দর্শনের পঞ্চবিংশতি তত্ত্ব এবং তাদের বর্গীকরণ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব আমাদের পরের আলোচনাতে। এরপরে আমাদের আলোচনা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো আচ্ছা, সাংখ্য দর্শনের পঞ্চবিংশতি তত্ত্ব আশা করি আমরা কিছুটা বুঝতে পেরেছি। এবং পরীক্ষায় কিরকম আসে? পরীক্ষায় আসে যে পঞ্চতন্মাত্র কার থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, বা আসতে পারে যে একাদশ ইন্দ্রিয়, হয়তো সরাসরি বললো না, জানে যে একাদশ ইন্দ্রিয় বললে তো সকলেই বুঝতে পারবে, বলে মন কার থেকে উৎপন্ন হয়েছে, তখন তোমাকে লিখতে হবে মন অহংকার থেকে উৎপন্ন হয়েছে। বা হয়তো বললো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কার থেকে উৎপন্ন হচ্ছে, তোমাকে বলতে হবে অহংকার থেকে উৎপন্ন হচ্ছে। আবার হয়তো এরকম থাকলো যে সাংখ্য দর্শন মতে বিকৃতি কটি, লিখতে হবে 16টি। বা হয়তো থাকলো সাংখ্য দর্শন মতে কোন তত্ত্বটি প্রকৃতিও নয় আবার বিকৃতিও নয়, তখন লিখতে হবে পুরুষ। ফলে আমাদেরকে অ্যানালিটিক মাইন্ড নিয়ে চলতে হবে।
এখানে সম্ভাব্য কত প্রশ্ন হতে পারে সেগুলো ভেবে নিতে হবে। এর জন্য দেখবে যদি মূল বিষয়টা আমাদের জানা থাকে তাহলে কিন্তু সেখান থেকে অজস্র শর্ট কোয়েশ্চেন আমরা উত্তর দিই। আমাদেরকে আর আলাদা করে শর্ট কোয়েশ্চেনের ব্যাংক দেখার প্রয়োজন পড়বে না, বিষয় জানাটা খুব জরুরি। তো বিষয়টা যদি আমরা খুব শ্রদ্ধার সাথে উদ্ভাবন করি তাহলে আমরা দেখব যে প্রশ্নগুলো আমাদের কাছে জল ভাত হচ্ছে। এবং আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আমি শেষে তো তোমাদের প্রশ্ন অবশ্যই নেব। আমরা 4:45 থেকে চেষ্টা করব তোমাদের প্রশ্ন নেওয়ার। এখন আমরা বিষয়গুলো বুঝে নিই ভালো করে। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ। এই একটি বিষয় বহুত্র অবহেলিত এবং সাংখ্য দর্শনের প্রমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা খুব কম মানুষের আছে। ন্যায় দর্শনের প্রমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রায় যারা পড়াশোনা করেছে সকলের আছে, কিন্তু সাংখ্য দর্শনের প্রমাণ নিয়ে স্পষ্ট ধারণা খুব কম ছাত্রছাত্রী এবং দুঃখজনকভাবে খুব কম শিক্ষকদেরও আছে। কারণ আমরা ন্যায়ের পদ্ধতিতে এতটাই অভ্যস্ত যে সাংখ্য আর যোগের পদ্ধতি আমরা ভাবি যে ওরকমই হবে হয়তো, কিন্তু না। সাংখ্য দর্শনের প্রমাণ তত্ত্ব সম্পূর্ণ আলাদা একটি বিষয় এবং এদের মতে প্রমাণ প্রমেয় সমস্তই আলাদা। আমি হয়তো যেহেতু এখানে নেট ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে আমি হয়তো অত গভীরে যাওয়ার সুযোগ পাবো না, কিন্তু আমি সামান্য কিছু বিষয় বলে দেব যাতে পরীক্ষায় প্রশ্ন তোমাদের বিভ্রান্ত করতে না পারে। তো সাংখ্য দর্শনে বলা হয় সাংখ্য দর্শনে প্রমেয় সমূহের সিদ্ধি প্রমাণের দ্বারা হয়। আমরা জানি প্রমেয় সিদ্ধি প্রমাণার্থী, প্রমাণের মাধ্যমে প্রমেয় সিদ্ধি হয়। যেমন নৈয়ায়িকরা কি বলে, ঘট আছে সামনে, কি করে বুঝবো? প্রমাণের দ্বারা বুঝবো। কি প্রমাণের দ্বারা? প্রত্যক্ষ প্রমাণের দ্বারা। চোখ দিয়ে বুঝবো অথবা স্পর্শ করে ত্বক দিয়ে। ঠিক আছে, তো জগতে যা প্রমেয় আছে সবগুলো প্রমাণের দ্বারাই সিদ্ধ হয়। তো এই জন্য কোনো প্রমেয়কে যদি সিদ্ধ করতে হয়, কোনো একটা বস্তু আছে এটা যদি আমাকে বোঝাতে হয় তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। আমি যদি বলি কম্পিউটার আছে, যে কোনোদিন কম্পিউটার দেখেনি সে বিশ্বাস করবে না, সে বলবে আমাকে দেখিয়ে দিন। কিন্তু তার সামনে যখন যন্ত্রটা বসবে, হ্যাঁ এই তো আমি চোখ দিয়ে কম্পিউটার দেখলাম, মানে আমি প্রত্যক্ষ প্রমাণের দ্বারা কম্পিউটারকে জানলাম। অর্থাৎ প্রমেয় অর্থাৎ যা আমাদের জ্ঞানের বিষয় তাকে যদি আমাদেরকে জানাতে হয় বোঝাতে হয় তাহলে প্রমাণের উপস্থাপন করতে হবে। এই জন্য যত দর্শন আছে সবাই কিন্তু প্রমাণের আলোচনা করেছে এবং সেখানে তোমরা তো বিভিন্ন দর্শন পড়েছো এবং পড়ছো। সেখানে তোমরা জানো ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকৃত হয়, বৈশেষিক দর্শনে 2টো প্রমাণ স্বীকৃত হয়, বৌদ্ধরাও 3টে করে প্রমাণ স্বীকার করে, বৌদ্ধরাও 2টো প্রমাণ স্বীকার করে। এইরকম ভাবে আমরা বিভিন্ন আচার্যদের মতামত প্রমাণ প্রসঙ্গে কিন্তু আমরা একাধিকবার পাচ্ছি। ঠিক আছে, তো এরাও কিন্তু প্রমাণ নিয়ে আলোচনা করেছেন এবং শুধু যে খুব সামান্য আলোচনা করেছেন তা নয়, হয়তো মূল কারিকাতে অনেক বিষয় নেই, কিন্তু যখনই আমরা টিকা দেখব সেই টিকাতে গিয়ে আমরা অনেক আলোচনা পাবো। তো যাই হোক, সাংখ্য দর্শনে 3টে প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান এবং আগম। মজাটা হচ্ছে সাংখ্য কারিকাতে প্রত্যক্ষ শব্দটা দিয়ে প্রত্যক্ষ প্রমাণকে বলা হয়নি, বলা হয়েছে দৃষ্ট শব্দটা। একই রকম ভাবে অনুমানটা আছে, সমস্যা নেই, কিন্তু আগমটাকে আবার আপ্তবচন এই শব্দের দ্বারা বলা হচ্ছে দৃষ্টম, অনুমানম, আপ্তবচনম, এই 3টে বলা হয়েছে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে এর মাধ্যমে প্রত্যক্ষ, অনুমান এবং আগমকে বোঝানো। পরীক্ষায় যদি আসে যে দৃষ্ট প্রমাণ সাংখ্য মতে কাকে বলা হয়, দেখতে হবে প্রত্যক্ষ প্রমাণ। ঠিক আছে, অথবা বলা হলো যে সাংখ্য মতে দৃষ্ট হলো ড্যাশ, অপশন দিয়ে দিল প্রতি বিষয়াধ্যবসায়, লিঙ্গলিঙ্গি পূর্বক, আত্মশ্রুতি, এরকম দিয়ে দিল। তখন বুঝতে হবে যে প্রত্যক্ষের বিষয়ে আমাকে বলতে চাইছে, তখন প্রতি বিষয়াধ্যবসায়, দৃষ্টাম, এগুলো কারিকাতে আছে, তোমাদের স্টাডি মেটেরিয়ালে আমি কারিকাগুলো উল্লেখ করে দিয়েছি। সুতরাং এখানে আমরা শুধুমাত্র বিষয়টাকে সুন্দর করে বুঝে নিচ্ছি এবং স্টাডি মেটেরিয়ালে আরো সুন্দর করে বিষয়গুলো তোমরা পেয়ে যাবে, এখানেই পুরোটাকে ধরে নেওয়ার চেষ্টা করো। তো বলা হচ্ছে প্রত্যক্ষ, এই প্রত্যক্ষ প্রমাণ
সাংখ্য দর্শনের মতে প্রমাণ তত্ত্ব একটু আলাদা। এদের মতে প্রমাণ কি? এদের মতে প্রমাণ হচ্ছে চিত্তবৃত্তি, অন্তঃকরণের বৃত্তি হচ্ছে প্রমাণ। কিরকম না অনধিগত এবং অবাধিত বিষয়, অনধিগত এবং অবাধিত, অনধিগত অবিপরীত এবং অবাধিত বিষয়ে যে চিত্তবৃত্তি তাকে বলা হচ্ছে প্রমাণ। এটা শব্দটা শুনে ঘাবড়ানোর কিছু নেই, আমাদের শাস্ত্রকাররা সবসময় বড় বড় শব্দ দিয়ে বলে যান, দিয়ে যখন বিষয়টা দেখতে যাবে দেখবে অত্যন্ত সোজা। ঠিক আছে, তো বলা হচ্ছে প্রমাণ কি? ধরো আমি এখন চোখের সামনে আমার মোবাইলটা রয়েছে, তো এই মোবাইলটা আমি এই মুহূর্তে দেখলাম। ঠিক আছে, তো এবং এখানে সত্যি সত্যি মোবাইলটা আছে, অন্য কিছু নেই। তাহলে এখানে আমরা কি দেখছি? যে অনধিগত একটু মিউট করে নাও সকলে। অজয় মন্ডল একটু মিউট করে নাও। হ্যাঁ, তো অনধিগত, অবাধিত, এই বিষয়গুলো কি? অনধিগত মানে যেটা আমি আগে দেখিনি। ঠিক আছে, সেই যে বিষয়, কারণ আগে দেখা হলে সেটি স্মৃতির বিষয় হয়ে যায়, প্রত্যক্ষের বিষয় নয়। তো আমি যেটিকে আগে দেখিনি, যেটি ভুল নয়, সত্যি সত্যি আছে। দড়িতে অনেক সময় আমরা ভুল করে সাপ দেখি না, সেরকম নয়, সত্যি সত্যি বিষয়টা আছে। এরকম যে বিষয়, সেই বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক হলে একটি চিত্তবৃত্তি হয়। তোমরা জানো পদ্ধতিটা, আমি তাহলে একটু বলি পদ্ধতিটা। তোমার সামনে ধরো একটা ঘট রাখা আছে, আমাদের তোমার ঘট না আনলে চলে না। ঘট যতক্ষণ না মাথায় ভাঙা না হয় আমাদের মাথায় কিছু আসে না, এটা নুইয়াইরা স্বীকার করে। সবসময় ঘট নিয়েই পড়ে যায়। যাই হোক, তো ধরো একটা ঘট আমার সামনে রয়েছে, এমত অবস্থায় আমি চোখ দিয়ে ঘটটাকে দেখছি। তাহলে চোখের সাথে ঘটের সম্পর্ক হলো, ইন্দ্রিয়ের সাথে মনের সম্পর্ক হলো, মনের সাথে আত্মার সম্পর্ক, এভাবে জ্ঞান উৎপন্ন হয়। আর যখন ইন্দ্রিয়ের সাথে ঘটের সম্পর্ক হলো, তখন মন ওই ঘটের একটা ছবি তুলে নেয়। ঠিক আছে, মানে ঘটের আকারে চিত্তবৃত্তি হয়, চিত্তের ঘটের আকারে পরিণাম হয়। তো ওই যে ঘটাকার চিত্তবৃত্তি, এই সাংখ্য দর্শনে সেই চিত্তবৃত্তিটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু স্যার শব্দগুলো তো ওরকম দেখাচ্ছে না, প্রতি বিষয়াধ্যবসায়, কিছু কঠিন কঠিন শব্দ কিছুই না। প্রতি বিষয় শব্দের অর্থ হচ্ছে বিষয়ের সাথে সম্বন্ধযুক্ত ইন্দ্রিয়, আর অধ্যবসায় শব্দের অর্থ হচ্ছে নিশ্চয় বা জ্ঞান। ঠিক আছে, অর্থাৎ বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সম্বন্ধ হলে যে জ্ঞান উৎপন্ন হয়, যে চিত্তবৃত্তি উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। যেমন ঘটের সাথে চোখের সম্বন্ধ হলে, চোখকে আশ্রয় করে যে ঘটাকার অন্তঃকরণ বৃত্তি হচ্ছে, তাকে বলে প্রত্যক্ষ প্রমাণ। এত ডিটেলসে আসবে না, শুধুই আসবে যে দৃষ্ট, দৃষ্ট বলতে কাকে বোঝায়, প্রত্যক্ষ প্রমাণ কাকে বোঝায়, প্রত্যক্ষ প্রমাণ কিসের থেকে উৎপন্ন হয়, বলতে হবে প্রতি বিষয়াধ্যবসায়, অর্থাৎ বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সম্বন্ধ হলে যে চিত্তবৃত্তি উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। দ্বিতীয় হচ্ছে অনুমান। অনুমান সম্বন্ধে কি বলা হচ্ছে? তল লিঙ্গ লিঙ্গি পূর্বকম। আমরা জানি লীনম সৎ অদৃষ্টমর্থম গময়তি ইতি লিঙ্গম, যা লীন থেকেও অদৃষ্ট অর্থকে, যা আমরা দেখতে পাচ্ছি না, না সরি, লীনম অর্থম গময়তি ইতি লিঙ্গম, যা অদৃষ্ট অর্থকে বুঝিয়ে দেয়, তাকে বলা হচ্ছে লিঙ্গ। ধরো আমি পাহাড়ের কাছে যাচ্ছি, আমি ধুঁয়ো দেখে, পাহাড়ের গায়ে ধুঁয়ো দেখছি, আমি তো আগুন দেখছি না, কিন্তু আগুনটাকে অনুমান, মানে কি ধুঁয়োটা ওখানে লুকায়িত থাকা আগুনকে বুঝিয়ে দিচ্ছে। তাই ধুঁয়ো হচ্ছে লিঙ্গ, কারণ সেটা লীন, অদৃষ্ট, লুকায়িত অর্থকে আমাদের সামনে, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর লিঙ্গি শব্দের অর্থ হচ্ছে সাধ্য, অর্থাৎ যার অনুমান করা হয়। যদি বহ্নির অনুমান করা হয়, আগুনের অনুমান করা হয়, আগুন হচ্ছে সাধ্য, আর ধুঁয়ো হচ্ছে হেতু। তোমরা পড়েইছো, এতবার পড়েছো যে আলাদা করে বলার প্রয়োজন নেই। তবুও আমি বলি, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, দূরে একটা বাড়িতে ধোঁয়া দেখতে পাচ্ছি, অনর্গল ধোঁয়া উঠছে, আমরা বলছি দেখো বাড়িতে আগুন। কি করে বুঝলে? কারণ ধোঁয়া এবং আগুনের একটি সম্বন্ধ আছে, অবিচ্ছেদ্য সম্বন্ধ, ব্যক্তি সম্বন্ধ। ধোঁয়া যদি থাকে, আগুন তো থাকবে। ঠিক আছে, তো লিঙ্গ শব্দ, ধোঁয়াকে বলা হচ্ছে লিঙ্গ, কারণ সেটি লীন অর্থ, অর্থাৎ লুকায়িত বিষয়টিকে, যা আমাদের চোখের সামনে নেই, তাকে বুঝিয়ে দেয়। আর যার অনুমান করা হচ্ছে তাকে বলা হয় সাধ্য। আবার লিঙ্গলিঙ্গি পূর্বকম, এখানে বল লিঙ্গি শব্দটাকে দুবার নিতে হবে।
মানে লিঙ্গি লিঙ্গি দুবার নিতে হবে, এটাকে আবৃত্তি বলে। যেমন হলন্ত্যম এই ব্যাকরণের সূত্রে হল হল অন্ত্যম ওটাকে আবৃত্তি করা হয়েছিল, সেরকম তার লিঙ্গলিঙ্গি পূর্বকম এখানে লিঙ্গি শব্দটাকে দুবার আবৃত্তি করতে হবে, লিঙ্গি লিঙ্গি। তাহলে একবার লিঙ্গি শব্দের অর্থ হবে সাধ্য, আরেকবার লিঙ্গি শব্দের অর্থ হবে পক্ষ। কারণ ধুঁয়োটা কোথায় আছে? পর্বতে আছে। পর্বত হলো পক্ষ, তোমরা ন্যায়ের ক্লাসে পড়বে, পর্বত হলো পক্ষ। সুতরাং সেখানে বলা হচ্ছে এই তিনটে পূর্বক যে জ্ঞান হয়, অর্থাৎ হেতু, সাধ্য এবং পক্ষ, এই তিনটের জ্ঞানের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অনুমান। ঠিক আছে, তাহলে এদের মতে হেতু, সাধ্য এবং পক্ষের জ্ঞান পূর্বক যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অনুমান। এই অনুমানকে 3 ভাগে ভাগ করেছে তারা। ঠিক আছে, বলা হয়েছে ত্রিবিধম অনুমানম আখ্যাতম। পরীক্ষায় যদি আসে আমরা কিন্তু ত্রিবিধই লিখবো। টিকাতে গিয়ে আমি প্রকারান্তরে যেটা লিখেছি, টিকাতে গিয়ে কিন্তু সেখানে আলাদা আলোচনা করা আছে, বিত অবিত ইত্যাদি, আমরা সেখানে যাব না, কারণ আমাদের সাংখ্যকারিকা পাঠ্য আছে, সাংখ্যতত্ত্ব কৌমুদি আমাদের পাঠ্য নেই। আমরা যেটি মূলে আছে সেটি বলবো। অনুমান হচ্ছে 3 প্রকার, পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট। আবার বলছি, সাংখ্য মতে অনুমান 3 প্রকার, পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট। ঠিক আছে, এইবারে একটা নৈয়ায়িকদের পদ্ধতি আছে, বৈশেষিকদের পদ্ধতি আছে, সাংখ্যরাও সেটা স্বীকার করে। সেটা হচ্ছে অনুমানকে 2 ভাগে ভাগ করে, প্রথমে বিত এবং অবিত। বিতকে 2 ভাগে ভাগ করে, পূর্ববৎ, সামান্যত দৃষ্ট, আর অবিতকে বলে যে এটি হলো শেষবৎ। এটা একটা পদ্ধতি, এটাও আছে, কিন্তু যদি আমাদের পরীক্ষার দৃষ্টিতে আমরা যদি দেখি সেখানে কিন্তু পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট এইগুলিতেই কিন্তু আমরা নজর রাখবো। ঠিক আছে, এবং আমরা পরীক্ষায়ও লিখবো যে 3টেই হচ্ছে অনুমানের জ্ঞান। আর এরপরে সাংখ্য দর্শন অনুসারে আরেকটি প্রমাণ রয়েছে আগম, যাকে আপ্তবচন শব্দের দ্বারা বলা হয়েছে, বলা হচ্ছে আপ্তশ্রুতি আপ্তবচনম তু, অর্থাৎ আপ্ত বাক্য থেকে যে বাক্যার্থ জ্ঞান হয় তাকে বলা হয় আগম। আমাদের ওই টার্মগুলো খুব প্রয়োজন। বলা হবে আপ্তবচনম কিম ড্যাশ, তোমাকে তখন আপ্তশ্রুতিটা লিখতে হবে। তোমরা বলতে পারো স্যার এগুলো তো পরিষ্কার বুঝতে পারছি, তাহলে কারিকা পড়বো কেন? না, কারিকাগুলো পড়তেই হবে, না হলে এই টার্ম গুলো তুমি জানবে। কারিকাগুলো কিন্তু একবার চুক্তি লাগবে। তারপরে তো আমরা মানে অনেকগুলো প্রশ্ন তোমাদের তো দেবই, মানে সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে আমরা চেষ্টা করব দেওয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদেরকে কিন্তু কারিকাগুলো একবার করে রিডিং করতে হবে। তোমরা কিন্তু এতটুকু অবহেলা করবে না, আমি আশা করব। তো আপ্তশ্রুতি আপ্তবচনম তু বলা হচ্ছে আপ্ত বাক্য থেকে যে জ্ঞান হয়। আপ্ত কারা? আপ্ত বলা হয় যাদের ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণ অপাটব। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণ অপাটব। ভ্রম যে নিজে ভ্রান্ত নয়। ঠিক আছে, আপ্ত পুরুষ কাকে বলি? যার কথা প্রমাণ, যে নিজে ভ্রান্ত নয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রমত্ত নয়, যে হয়তো প্রমত্ত রয়েছে, উন্মাদ হয়ে গেছে, এরকম নয়। বিপ্রলিপ্সা, এইরকম মানুষজন প্রচুর। বিপ্রলিপ্সা মানে ঠিকটা জানে কিন্তু ভুলটা বলবে, এরকম হলেও চলবে না। তো যে পুরুষ ভ্রম এ পড়ে নেই, যে প্রমত্ত নয়, যে নিজে ঠিক জেনে ভুল বলে না, এবং যার কোনো ইন্দ্রিয় দোষ নেই, হয়তো চোখে দেখে না, কানে শুনে না, তার কথা তুমি বিশ্বাস করতে পারবে। ফলে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং ইন্দ্রিয়ের অসামর্থ্য এগুলি যার নেই, এমন যে পুরুষ তাকে বলা হয় আত্মপুরুষ। তার কথা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, তার কথা শুনলে তোমার প্রমাণ যথার্থ জ্ঞান উৎপন্ন হবে। যে সূর্য কোনোদিন দেখেনি সে কি করে বলবে সূর্য কোথায় আছে? অন্ধ মানুষ কি করে বলবে? সে শুনেছে হয়তো কোথাও। তো সে যদি আপ্তের কাছে শুনে থাকে তবে তার বাক্যও প্রমাণ হবে। যাই হোক, সুতরাং আপ্তবচন হচ্ছে প্রমাণ। এইবারে তুমি বলতে পারো যে স্যার তাহলে অন্যান্য জায়গা তো আরো অনেক প্রমাণ আছে, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি, সম্ভব, ঐতিহ্য। পৌরাণিকরা তো 8টা প্রমাণ স্বীকার করে। ঠিক আছে, তো সেইগুলো কি হবে? সাংখ্য দর্শনের মতে উপমান আর অর্থাপত্তি অনুমানের অন্তর্গত, অনুপলব্ধি বা অভাব প্রত্যক্ষের অন্তর্গত, সম্ভব অনুমানের অন্তর্গত, ঐতিহ্য আপ্তবচনের অন্তর্গত। স্টাডি মেটেরিয়ালে আমি এগুলো শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবারে আমি যে কথাটা বলে আমাদের আজকের আলোচনা শেষ করব সেটা হচ্ছে সাংখ্য দর্শন মতে
এই যে প্রকৃতি, এই যে অতীন্দ্রিয় যে তত্ত্বসমূহ, ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলোকে জানা যায় না, সেগুলো কার মাধ্যমে জানা যায়? সামান্যত দৃষ্ট অনুমানের মাধ্যমে জানা যায়। ঠিক আছে? তো এবং সবকিছুই যে অনুমানের দ্বারা সিদ্ধ হয়ে যায় তা না, অনেক অতীন্দ্রিয় বিষয় আছে, যেমন এই সৃষ্টি কিভাবে হলো, এগুলো থেকে অনুমান করতে পারবে না ক্রমটা, বা এই যে আমাদের অদৃষ্ট, আমাদের ভাগ্য কি আছে, স্বর্গ কি, দেবতা কি, এগুলো অনুমানের দ্বারা সিদ্ধ হয় না, এগুলো সিদ্ধ হয় আগম প্রমাণের দ্বারা। ঠিক আছে? ফলে এই যে সাংখ্য দর্শন মতে প্রকৃতি, পুরুষ ইত্যাদি অতীন্দ্রিয় তত্ত্বসমূহ সামান্যত দৃষ্ট অনুমানের মাধ্যমে জ্ঞাত হয়ে থাকে। পরীক্ষায় আসবে প্রকৃতি কোন প্রমাণের দ্বারা গৃহীত হয়, অপশন থাকবে, সে কিন্তু সামান্যত দৃষ্ট, স্পেশালি সামান্যত দৃষ্ট অনুমানটা তোমাকে দিতে হবে। ওখানে যদি পূর্ববৎ শেষবৎ থাকে দিলে হবে। ঠিক আছে? এবং অনুমানের দ্বারা যে অতীন্দ্রিয় পদার্থ সমূহ অনেকগুলো জ্ঞাত হয় না, সেগুলো আগমের দ্বারা সিদ্ধ হয়ে যায়। আমরা আমাদের সময়ের একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এখনো 160 জন আমাদের সাথে যুক্ত আছে। সকলকে ধন্যবাদ জানাই যে তোমরা পুরোটাই মন দিয়ে শুনেছো। এরপর আমি প্রশ্ন নিতে চাইছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো, যেটা আনমিউট করে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। স্যার পঞ্চবিংশতি তত্ত্বটা যদি একটু। হ্যাঁ, পঞ্চবিংশতি তত্ত্ব মানে হচ্ছে 25টা তত্ত্ব। দাঁড়াও, আমি তোমাকে ওই স্লাইডে নিয়ে যাচ্ছি, একটু সময় নিচ্ছি তোমাকে স্লাইডটা নিয়ে যাওয়ার জন্য। স্যার আগম প্রমাণটা কি? সাংখ্য দর্শনে এই 25টি তত্ত্ব স্বীকার করা হয়। তার মধ্যে প্রকৃতি আর পুরুষ এই দুটো হচ্ছে নিত্য, অর্থাৎ এদের উৎপত্তি নেই, বিনাশ নেই, এরা চিরকাল আছে। ঠিক আছে? কিন্তু প্রকৃতির থেকে বাকি যেগুলো উৎপন্ন হয় সেগুলো চিরকালীন নয়, সেগুলো নিত্য নয়। তো প্রকৃতির থেকে উৎপন্ন হয় মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব, তার থেকে উৎপন্ন হয় অহংকার, অহংকার থেকে একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চতন্মাত্র, এবং পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূত। এই প্রকৃতি এবং তার থেকে উৎপন্ন 23টি তত্ত্ব, টোটাল 24টি তত্ত্ব, এবং পুরুষ, এই সমূহটাকে নিয়ে বলা হচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। সাংখ্য দর্শন এই 25টি তত্ত্ব নিয়ে আলোচনা করে। বেশ, আর কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ স্যার, বলছি তো কারিকা আর আচ্ছা, সবাই একসাথে বলুন, আমি নাম বলি। ঠিক আছে স্যার। আচ্ছা, সঙ্গীতা মৌরি, তুমি বলো শুনি। হ্যাঁ, বলছিলাম স্যার মধ্যাবস্থায় আছে বলছিলেন, যেটা মানে ওটা কি পুরুষের কথা বলছিলেন? মানে পুরুষ কার কার মধ্যাবস্থায় আছে, ওটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, মধ্যস্থ শব্দটা এটা খুব ট্যাক্টফুলি ইউজ হয় সঙ্গীতা। এই শব্দগুলো খুব মজার শব্দ। দেখো, সাক্ষী মানে কি? সাক্ষী বা মধ্যস্থ মানে হচ্ছে কিছু একটা ঘটনা আছে, সেই ঘটনাতে একজন লিপ্ত নেই, দূর থেকে দেখেছে। ধরো আমি বলছি সঙ্গীতা এবং তার এক বান্ধবী দুজনে ঝগড়া করছে, আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে মজা নিচ্ছি। ঠিক আছে? আমি হলাম সাক্ষী। ঠিক আছে? এইবারে মধ্যস্থ ব্যাপারটা কি? মধ্যস্থ হচ্ছে, ধরো আমি একটা ডিবেট কম্পিটিশন অ্যারেঞ্জ করলাম, সেখানে সঙ্গীতা এবং আরেকজন আছে। আমি বললাম এইবারে তোমরা ডিবেট শুরু করো, তোমার এই নিয়ম, তোমার এই নিয়ম, আমি শেষে ঘোষণা করব কে জয়ী বলে। আমি ডিবেটে অংশগ্রহণ করব না, কিন্তু আমি শেষে জয়ী ঘোষণা করবো। আমি হলাম মধ্যস্থ, আমি শুধু পুরোটা প্রত্যক্ষ করছি। ফলে যেই মধ্যস্থ সেই হচ্ছে সাক্ষী। এবারে বলবে স্যার তাহলে পুরুষকে মধ্যস্থ বললেন, পুরুষ কাদের মধ্যে আছে? না, এখানে মধ্যস্থ মানে সে কোথাও মাঝে বসে আছে এমন নয়। মধ্যস্থ মানে একটা ঘটনা চলছে, সেই ঘটনাতে সে লিপ্ত নেই, সে সেটাকে শুধুমাত্র দেখছে। ঠিক আছে? এই যে প্রকৃতি রয়েছে, প্রকৃতির থেকে উৎপন্ন এই জগৎ সম্পূর্ণ, এই জগৎকে দেখছে হচ্ছে পুরুষ, কিন্তু সেই জগতে লিপ্ত নেই, সেই জগৎকে শুধুমাত্র দেখছে। যেমন অনেকে আমরা দেখেছি না, আমরা স্টেডিয়ামে বসে খেলা দেখি, আমরা খেলছি না, আমরা শুধু খেলাটা দেখছি।
পুরুষ হচ্ছে সেরকম সাক্ষী, মধ্যস্থ, সে শুধু এই প্রকৃতি এবং প্রকৃতির এই যে বিচিত্র কার্য সমস্তটা দেখছে। সুবিধা বোঝা গেল? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর কার প্রশ্ন আছে বলো তো? স্যার বলছিলাম যে আগম প্রমাণটা একটু বুঝিয়ে দিন তো। রাজশ্রী, আমি 1 সেকেন্ড সময় নিচ্ছি, একটু আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছে। হ্যাঁ রাজশ্রী বলো। স্যার বলছিলাম আগম প্রমাণটা একটু আরেকবার বুঝিয়ে দিন তো। হ্যাঁ দেখো, আগম প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ। তুমি একটু মিউট করে নাও রাজশ্রী। হ্যাঁ করছি স্যার। আগম প্রমাণ হচ্ছে আমরা যাকে বলেছি আগে ন্যায় দর্শন ইত্যাদিতে শব্দ প্রমাণ, সেটি হচ্ছে আগম প্রমাণ। আগম প্রমাণ সেখানে কি রয়েছে? আগম প্রমাণে আত্মবচন রয়েছে আর শ্রুতি বাক্য রয়েছে। ঠিক আছে, আমরা জানি যে সাংখ্য দর্শন, আস্তিক দর্শন, সেখানে শ্রুতি বাক্যকে প্রমাণ হিসাবে ধরা হয়। ঠিক আছে, ফলে শ্রুতি বাক্য এবং যদি আত্মপুরুষ কেউ থাকে তার বাক্য হচ্ছে প্রমাণ। আমি খুব সোজা উদাহরণ দিই, তাহলে দেখো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমি ডানলপ থেকে শ্যামবাজার যাব, তো আমি কোন গাড়িতে যাব? সে বললো দাদা আপনি 234 করে যান, তাড়াতাড়ি চলে যান, ট্রেন গাড়ি আছে, যেতে যান 234, তাড়াতাড়ি পৌঁছে। ঠিক আছে, তো তার কথা শুনে আমি বাসটার জন্য অপেক্ষা করলাম এবং বাসটা পেলাম। দেখো আমি প্রত্যক্ষ, আমি কখনো 234-এ চাপিনি, ফলে আমি জানি না ওটা শ্যামবাজার যায়, বা আমি অনুমানের দ্বারাও বুঝতে পারছি না, কারণ অনেকক্ষণ বাস টাস কিছু আসেনি, এখন লকডাউন চলছে। তার মানে আমাকে একজন বলল যে দাদা ওই বাসটায় চাপুন, আমি তার কথা শুনলাম এবং দেখা গেল হ্যাঁ ওটাই করবো। ফলে তার যে বাক্যটা, সেই বাক্যটা, ওই যে ব্যক্তির বাক্য, সেই বাক্য আমার যথার্থ জ্ঞান উৎপাদন করলো কি, যে 234 নম্বর বাসে চাপলে শ্যামবাজার যাওয়া যায় ডানলপ থেকে। এটা কিসের মাধ্যমে সম্পন্ন হলো? এটা কারোর কথা শুনে সম্পন্ন। এই যে কারোর কথা শুনে যখন আমাদের জ্ঞান হচ্ছে, এই জ্ঞানটাকে আমরা বলি আগম। এই যে তার বাক্যটা হচ্ছে আগম প্রমাণ, আর আমার যে জ্ঞান হচ্ছে সেই জ্ঞানটাকে আমরা বলি সব শব্দটা ব্যবহার করতে চাইছে শব্দবোধ বলে বা বাক্যার্থ জ্ঞান বলে। তার বাক্যটা হচ্ছে প্রমাণ, আর তার বাক্য জন্য যে জ্ঞান, বাক্যার্থের জ্ঞান, সেই বাক্য শুনে আমার যে জ্ঞান হয় সেটাকে বলা হচ্ছে শব্দ জ্ঞান বা বাক্যার্থ জ্ঞান। এই শব্দগুলো ব্যবহার। দেখো তো কিছু বোঝা গেল কিনা, নাকি আরো সোজা উদাহরণ দিয়ে বলবো? দেখো কোনো অসুবিধা নেই, যতক্ষণ না বুঝতে পারবো বলবে, এগুলো খুব সোজা বিষয়। আমার একটা কোশ্চেন ছিল। কার বলো তো? সুপ্রিয়া সরকার। হ্যাঁ সুপ্রিয়া বলো। বলছি স্যার, অনুমানের যে 3টে প্রকার বললেন ওটা একটু যদি বুঝিয়ে দেন। হ্যাঁ দেখো, অনুমানের 3টে প্রকার আছে। একটা হচ্ছে পূর্ববৎ, একটা হচ্ছে শেষবৎ, আর একটা হচ্ছে সামান্যত দৃষ্ট। আমি শুধুমাত্র নামগুলো বলেছি। ঠিক আছে সুপ্রিয়া, আমি শুধু নামগুলো বলেছি, কারণ কি এগুলোর আলোচনা আমরা অবশ্যই করব, কিন্তু সেগুলো একটু সময় সাপেক্ষ। ঠিক আছে, এবং আমরা 3টে ক্লাস পাচ্ছি সাংখ্য কারিকার জন্য, তার মধ্যে আমরা তো আরো অনেকটা বিষয় কভার করবো বলে আমরা ওটিকে বিস্তার করিনি। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করছি যে তুমি একটু বই দেখো। ঠিক আছে, যেহেতু আমাদের এখনো 5 মিনিট আছে এবং কেউ প্রশ্ন খুব বেশি করছে না, আমি তাহলে তোমাকে একটু বলেই দিই পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট। দেখো, ধরো আমি একটা বিষয়কে আগে দেখেছি, যেমন আমি ধুঁয়ো আর আগুন দুটোকে একসাথে দেখেছি। এখন ধুঁয়ো দেখে আমার আগুনের অনুমান হচ্ছে। ঠিক আছে, এখানে এই যে ধুঁয়ো দেখে আগুনের অনুমান, এটাকে বলা হয় পূর্ববৎ। কেন পূর্ববৎ বলা হয়? এখানে একটা সাধ্য, তাকে আমি পূর্বে দেখেছি। তাহলে সাধ্য যদি পূর্বদৃষ্ট হয়, আমার আগে দেখা হয়ে থাকে তাকে, তাহলে আমরা তাকে বলি পূর্ববৎ অনুমান। ঠিক আছে, আর সামান্যত দৃষ্ট জিনিসটা কি? ধরো আমি দেখছি যে একটা ঘট তৈরি হয়েছে, আমি তার থেকে অনুমান করছি নিশ্চয়ই এই ঘট কুম্ভকার তৈরি করেছে। আমি কিন্তু কুম্ভকারকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুমান করছি যে কুম্ভকার তৈরি করেছে। বা যেমন ধরো এই জগতে কোনো একটা কিছু উৎপন্ন, ধরো এই যে জগতের স্থূল জগৎ করেছে,
তো স্থূল তোমরা একটু মিউট করে নাও। স্থূল জগৎকেই জানি এর কোনো কারণ আছে, আমরা জানি না এর কারণ কি, কিন্তু আমরা জানি কোনো না কোনো কারণ আছে, কারণ কার্য থাকলেই সেখানে কোনো না কোনো কারণ থাকবে। যেখানে নির্দিষ্ট করে সাধ্যটাকে বোঝা যায় না, কিন্তু আমরা বুঝতে পারি এখানে তো সাধ্য তো কিছু একটা আছে, যেখানে আমরা এরকম বুঝতে পারি সেখানে হচ্ছে সামান্যত দৃষ্ট। তো সামান্যত দৃষ্টতে বিষয়টা আমাদের প্রত্যক্ষ থাকে না, অর্থাৎ পূর্ববতে যেমন আমি আগুনটাকে আগে দেখেছিলাম, এখানে কিন্তু এরকম পূর্বদৃষ্ট বিষয় থাকে, ঠিক আছে, কিন্তু তাকে আমরা অনুমান করতে পারি। যেমন ধরো এই প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ অনুমান আছে যে কার্য দেখে কারণের অনুমান যেভাবে হয়, সেরকম ঈশ্বরের অনুমান আছে যে কার্যম, যে স্মৃতিহি সকর্তৃকা কার্যত্বা আডবর, এই সমস্ত জগৎ তার কারণ আছে, অবশ্যই কারণ আছে, সেই কারণকে না ঈশ্বরই হচ্ছে তার কারণ। এবারে এই জগৎ কখন তৈরি হয়েছে আমি দেখিনি, ফলে এই জগতের যে কারণ সেটা আমার পূর্বে দৃষ্ট নয়। এইরকম যে অনুমান যেখানে সাধ্যটা পূর্বে দৃষ্ট নয়, সেখানে হচ্ছে সামান্যত দৃষ্ট। আর শেষবৎটা কি তোমরা যে পড়েছো কেবল ব্যতিরেকী অনুমান ন্যায় দর্শনে, সেই কেবল ব্যতিরেকী অনুমানই হচ্ছে শেষবৎ অনুমান, ঠিক আছে। তো এই হলো বিষয়। আচ্ছা দেখো তো বোঝা গেল কিনা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা লাস্ট কোশ্চেন আমরা নিয়ে নেব। এখানে অনেকজন হাত তুলেছে, কিন্তু আমাদের হাতে আর একদম সময় নেই। আচ্ছা ঠিক আছে, কেউ একজন প্রশ্ন করো যারা হাত তুলেছো। দীপিকা শীল যদি কিছু বলতে চাই, বা আচ্ছা, তারক দীপিকা মন্ডল, বলো। কেউ একজন বলুন, কেউ যদি কিছু বলতে চাই বলুন। বলুন। নমস্কার, আমি নমস্কার। দীপিকা। দীপিকা বলো। হ্যাঁ, বলছি স্যার, আমি বলছি যে পড়ানোটা স্যার খুবই ভালো লাগলো। হ্যাঁ না, স্যার, শোনা প্রশ্ন, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি এক্স্যাক্টলি প্রশ্নটা করো। প্রশ্ন যদি কিছু থাকে, প্রশ্ন। হ্যাঁ স্যার, প্রশ্ন বলতে গেলে স্যার ব্যক্ত অব্যক্ত যেটা আপনি বললেন, ওইটা যদি আরেকবার একটু বলে দেন। ব্যক্ত অব্যক্ত, তারপর এদের মধ্যে চেতন অচেতনের যে একটা ইয়ে আছে, ওইটা যদি একটু বলে দেন। দীপিকা, আমরা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের আগামী ক্লাসেই আমরা আসবো। সেখানে প্রকৃতির পরিচয় আছে, পুরুষের পরিচয় আছে, প্রকৃতির মধ্যে আমরা ব্যক্ত অব্যক্ত ভেদ দেখবো, তাদের গুণ আছে সেগুলো দেখবো, সেগুলো নিয়ে আমরা অত্যন্ত বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। তো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। দেখো, অব্যক্ত মানে কি? অব্যক্ত মানে হচ্ছে সাধারণত আমরা বলি যা ইন্দ্রিয় সমূহের দ্বারা গ্রাহ্য নয়, ইন্দ্রিয়গুলোর দ্বারা যাকে আমরা বুঝতে পারি না, ঠিক আছে, তো তাকে আমরা অব্যক্ত করি। যেটা প্রকাশিত নয় তাকে অব্যক্ত করি। তো সাংখ্য দর্শনে প্রকৃতিকে ওরা অব্যক্ত করে। কারণ কি? সেটি কারণ রূপে রয়েছে, সেটি ব্যক্ত অবস্থায় নেই। ব্যক্ত অবস্থায় মানে প্রকাশিত অবস্থায় নেই। তুমি প্রকৃতিকে কখনো চোখে দেখতে পাবে না, প্রকৃতিকে কখনো অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারবে না, তাকে অনুমানই করতে হবে। তাই প্রকৃতিকে বলা হচ্ছে অব্যক্ত। প্রকৃতির থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে, প্রকাশিত হচ্ছে, সেগুলো হচ্ছে ব্যক্ত, মানে প্রকৃতির থেকে প্রকাশিত, ঠিক আছে। আর পুরুষকে, পুরুষ অব্যক্তও নয় ব্যক্তও নয়, এদের থেকে আলাদা, ঠিক আছে। তো পুরুষ আমরা এই জন্য কি বলি, ব্যক্ত অব্যক্ত আর পুরুষ। অব্যক্ত হচ্ছে প্রকৃতি, প্রকৃতির থেকে উৎপন্ন হয়েছে যা কিছু সেগুলো হলো ব্যক্ত, আর এদের দুজনের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে পুরুষ, ঠিক আছে। তবে দীপিকা, তুমি আশা করি কিছুটা বুঝতে পেরেছো। তোমার বাকি যেটুকু অংশ না বোঝা রইলো, আমি তোমাকে এনশিওর করছি আমাদের যে আগামী ক্লাস হবে সেখানে তোমার আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমরা একেবারেই লাস্ট একটি কোশ্চেন নিয়ে নেব। তারক মন্ডল, একেবারেই খুব সংক্ষেপে আপনি কোশ্চেন। হ্যাঁ তারক স্যার, প্রকৃতি আর পুরুষ সম্বন্ধে যদি একটু বলেন, মানে প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে আমরা যেটা সাধারণ অর্থে বুঝে থাকি সেই অর্থে, না এখানে বিশেষ কোনো অর্থে প্রযুক্ত করা হয়েছে? সবাই ভুল করে তারক এই জায়গাতে ভাবে প্রকৃতি মানে হচ্ছে কোনো মেয়ে,
আর পুরুষ মানে হচ্ছে ছেলে। যেমন আমাদের বিয়ে থা হয় এই সংসারে, সেরকম তাদের বিয়ে হচ্ছে এবং তারা সুন্দরভাবে কোনো এক গুপ্ত জায়গায় কেমন ভাবে হয় আর কি মিলিত হচ্ছে, এবং তার ফলে সন্তান সন্ততি যেমন উৎপন্ন হয় সেরকম উৎপন্ন হচ্ছে এই জগৎ। না, একেবারেই না, শব্দগুলোতে যাবে না, এগুলো তত্ত্ব। যেমন ধরো আমি একটা মজার কথা বলি, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ এটা একটা টেকনিক্যাল টার্ম। মানে কি, আলোকের উপস্থিতিতে, সালোক সংশ্লেষ শব্দটার অর্থ কি, আলোকের উপস্থিতিতে সংশ্লেষ মানে সম্পর্ক। এইবারে তারও ধরো রোদের মধ্যে দাঁড়িয়ে তুমি আর আমি হ্যান্ডশেক করছি, এটা কিন্তু সালোক সংশ্লেষ করতে হবে। কেন, আলোকের মধ্যে দাঁড়িয়ে আছি আর তোমার আর আমার হাতে হাতে সম্বন্ধ হচ্ছে, তাহলে আলোকের উপস্থিতিতে সংশ্লেষ হলেই, সম্বন্ধ হলেই তো তাকে সালোক সংশ্লেষ বলবে না যারা বায়োলজি পড়ে, ঠিক আছে, যারা বটনি পড়ে তারা বলবে না 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 এসব ভুল বলছেন। সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে যে থাইলাকয়েড আছে, সেখানে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয় তাকে আমরা সালোক সংশ্লেষ বলি। মানে টেকনিক্যালটা, প্রকৃতিটাও হচ্ছে এখানে টেকনিক্যালটা। সাংখ্য দর্শনে প্রকৃতি কি জিনিস, না যা কিছু জড়তত্ত্ব রয়েছে, এই সমস্ত জড় জগতের কারণ, যে একেবারে কারণ, যা মানে যেখানে গিয়ে সমস্তটা জড়জগতের জড়জগৎ যেখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, একেবারে সূক্ষ্ম অবস্থা, জড়জগতের সূক্ষ্ম অবস্থা, সেই যে কারণ অবস্থা, যার আর কারণ হয় না, সেই যে মূল যে কারণ, তাকে বলা হচ্ছে প্রকৃতি। মানে সমস্ত জড়জগতের কারণ। তিনি মহিলা নন, ঠিক আছে, তিনি একটা তত্ত্ব, জড়তত্ত্ব। যিনি মহিলা অ্যাকচুয়ালি তিনি পুরুষের মধ্যে চলে আসেন, কারণ তিনি তো চেতন। তারও বুঝতে পারছো? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার। পুরুষটা একটু বলবেন স্যার। হ্যাঁ, পুরুষ হচ্ছে যা কিছু চেতন, চৈতন্য বিশিষ্ট, সবই হচ্ছে পুরুষ। তুমি পুরুষ, আমি পুরুষ। মহিলা, একজন মহিলা আছেন, তিনিও পুরুষ। স্যার মহিলা কি করে পুরুষ হবেন? পুরুষ শব্দটা মজা আছে, বলা হয় পুরী সেতে এটি পুরুষ হয়। পুর মানে হচ্ছে যেমন দুর্গাপুর, শ্যামপুর, রামপুর। পুর মানে নগর। এই শরীর নামক নগরে যিনি রয়েছেন তিনি হলেন পুরুষ। শরীর নামক নগরে যিনি শুয়ে রয়েছেন তিনি হলেন পুরুষ। পুরী সেতে এটি পুরুষ হয়। ফলে পুরুষ শব্দের অর্থ হচ্ছে জীবাত্মা। ফলে নারী, আমরা, কুকুর, ছাগল যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু চেতন রয়েছে, তারাও পুরুষ শব্দ আছে, ঠিক আছে? তারও বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা আমাদের সেশন এখানে শেষ করব। থ্যাংক ইউ স্যার। আমরা ভারতীয় বিদ্যাচর্চা পরিবার থেকে বিবেক কর্মকার বাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং সমৃদ্ধ আপনার এই তথ্যবহুল উপস্থাপনে, এবং আমরা ভারতীয় বিদ্যাচর্চা পরিবার এবং ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের সমস্ত ছাত্রছাত্রী আবারও আমরা অপেক্ষায় থাকলাম আপনার এই সুন্দর উপস্থাপনের জন্য। হ্যাঁ, আমিও সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে ধৈর্য ধরে পুরোটা শোনার জন্য। আগামী ক্লাসে আমরা আরো তথ্য এবং আরো আলোচনা নিয়ে আসবো, এবং আমি সকলকে বলবো যে স্টাডি মেটেরিয়ালটা তোমরা ঠিক করে একটু পড়ে নেবে, তাহলে কি হবে, আরো যা যা সংশয় আছে সেখানে আশা করি সমাধান হয়ে যাবে। এবং লাস্ট একটা আপনাদের কাছে, সকলের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা স্ক্রিনে কেউ স্কেচ করছেন, পেন নিয়ে দাগ করছেন, এগুলো যতটা সম্ভব আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণ আপনি হয়তো যে স্কেচ করছেন বা দাগ দিচ্ছেন সেটা কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে, আমাদের সেই স্ক্রিন বোর্ডটিকে দেখতে অনেকের অসুবিধা হচ্ছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল এই জায়গাটা। আসলে কি হয়েছে, সকলেই তো এই অ্যাপগুলো সম্বন্ধে খুব একটা বেশি দক্ষ নয়, ফলে অনেক সময় হাত লেগে অনেক সময় হয়ে যায়। আমরা যেন একটু পরে সাবধান থাকি, তাহলে আমাদের আলোচনা আরো ভালো হবে। ভালো হবে, একদম ঠিক আছে। ওকে, সকলকে ধন্যবাদ।